আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? তোমরা যখন স্থির তড়িৎ পড়ছিলা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আসবো আসবো চুম্বকে আসবো, একটু দেখো। যখন আমরা স্থির তড়িৎ পড়েছিলাম বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছিলাম, আমাদের মনে আছে কিনা আমরা ই সমান সমান একটা জিনিস পড়েছিলাম। ই সমান সমান পড়েছিলাম কে কিউ বাই আর স্কোয়ার। এটার মানে কি? এটার মানে যদি তুমি কোনো কারণে কোনোভাবে কিউ এর মান জানো, তুমি ই এর মান বের করতে পারবা। কিউ এর মান জানলে ই এর মান বের করতে পারবা। আবার আমরা এটাও দেখেছিলাম ইন্টিগ্রেশন ই ডিআর ইকুয়ালস টু এপসিলন নট কিউ, যেখানে কিউ হাবি যাবে অনেক কিছু ছিল, মেইনলি কিউ ছিল। তার মানে কি? তার মানে তুমি যদি কিউ জানো তুমি ই বের করতে পারো, তুমি যদি ই জানো তুমি কিউ বের করতে পারো। দুটাই বের করে ফেলা যায়। একটা ছিল গাউসের সূত্র আর একটা ছিল আমাদের বেসিক যে সূত্রটা স্থির তড়িতের। এখন চৌম্বকের ক্ষেত্রে, চৌম্বক আমি প্রথমেই বলেছিলাম চৌম্বক হচ্ছে তড়িতের বড় ভাই বা একই ভাই বলতে পারো, দুজন ভাই ভাই। এখানেও সিমিলার টাইপের ফর্মুলা আমরা দেখছি, কিন্তু আমরা কিন্তু দেখছি যে বায়োসেভার ল, যেটা বায়োসেভার লতে আমরা কি দেখছি বলো, মনে পড়ে? আমরা দেখেছিলাম ডিবি ইকুয়ালস টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এর অর্থ কি? এর অর্থ তুমি যদি আই জানো তুমি ডিবি বের করতে পারতা, বা ডিবি থাকলে তুমি আই বের করতে পারতা, যে কোনো কিছু করা যেত, আই থেকে ডিবি বের করা যেত। আচ্ছা, মানে এদের মধ্যে একটা সম্পর্ক। এখন আমি স্থির তড়িতে দেখছি যে এদের মধ্যে দুই ধরনের সম্পর্ক তৈরি করা যায়, তাহলে এদের মধ্যেও তো আরেকটা সম্পর্ক বের করতে পারার কথা, বের করতে পারার কথা। তো এটা নিয়ে, এই সমস্যাটা নিয়ে আমরা গেছিলাম অ্যাম্পিয়ারের কাছে, যে দেখেন ভাই, এক ভাইয়ের কাছে তো দুইটা ইকুয়েশন আছে, এর কাছে তো দুইটা ইকুয়েশন নাই, আমাকে কোনোভাবে চৌম্বক ক্ষেত্রের আরেকটা ইকুয়েশন বের করে দেখান। তো অ্যাম্পিয়ার আমাদেরকে আশ্বাস দিল যে ভয়ের কোনো কারণ নাই, তোমরা যখন আমার কাছে আসছো সমাধান অবশ্যই পাবা। আমার জন্য কি নিয়ে আসছো অ্যাম্পিয়ার জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমি আপনার জন্য তিনটা তার নিয়ে আসছি। সবুজ তার, যেখানে I1 কারেন্ট নিচের দিকে প্রবাহিত হচ্ছে, নীল তার যেখানে I2 কারেন্ট উপরের দিকে প্রবাহিত হচ্ছে, লাল তার যেখানে I3 কারেন্ট উপরের দিকে প্রবাহিত হচ্ছে। কেউ ঝগড়া করতে পারো যেটা লাল না এটা কমলা, হইলো, আর একটা তার হইলো। এখন এই তিনটা তারের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে পরিবাহীর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটা চৌম্বকের মতো চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এই তিন জায়গায় যদি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে এই সবগুলো চৌম্বক ক্ষেত্র মার্জ হয়ে এই জায়গার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র, আমি মিলিত চৌম্বক ক্ষেত্র দেখতে পাবো। তো প্রত্যেকটা পয়েন্টে আমি বিভিন্ন ধরনের চৌম্বক ক্ষেত্র দেখতে পাবো, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম চৌম্বক ক্ষেত্রের মান আমি দেখতে পাবো, দিক আমি দেখতে পাবো। আমাকে অ্যাম্পিয়ার বলল তুমি এটা চৌম্বক ক্ষেত্র বের করবা। তুমি ধরো কারেন্ট জানো, তুমি চৌম্বক ক্ষেত্র বের করবা এখান থেকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বের করা যায়। তো তিনি বললেন একটা কাজ করো, তুমি কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা। আমি তাকে বললাম যে আমি এই পয়েন্টে ধরেন চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাইতেছি। চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? তো ধরো আমি র্যান্ডমলি ধরে নিলাম এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিক, এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিক, আমি ধরে নিলাম এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইটা। ধরে নিছি, ধরতেই পারি, আমি যেটা ইচ্ছা ধরলাম। আচ্ছা, ধরলাম। হ্যাঁ, একটু ছোট করে লিখি, এইদিকে আমার বি চৌম্বক ক্ষেত্র এইদিকে। আচ্ছা, আমাকে বললো এবার একটা কাজ করো, তুমি ঘুরে আসো। এই তো ঘোরাঘুরি শুরু করছে, সরকারি অফিস যেমন ঘুরতে বলে যে এখানে না ওখানে যান, ওখানে না ওখানে যান। আমাকে বলছে তুমি ঘুরতে থাকো। তো এটা দেখে তো মেজাজটা নষ্ট হয়ে গেল যে ভাই এখন কিসের ঘোরাঘুরি আমাকে শুরু করাইছেন, আমি সলিউশন চাইতে আসছি, আমাকে সলিউশন দেন। তিনি বলল শান্ত হও, ঘুরে আসো, তোমাকে সলিউশন আমি দিচ্ছি। তো এখন এমপিআর একটা সম্মানিত মানুষ, উনি যখন ঘুরতে বলছে আমরা একটু ঘুরি, তো আমরা কি করলাম, আমি ঘোরা শুরু করলাম এখান থেকে। আমি এখান থেকে ঘোরা শুরু করলাম। প্রথমে বললাম কোন দিক দিয়ে ঘুরবো, বললো যেদিক দিয়ে ইচ্ছা ঘুরো। আমি এদিক দিয়ে ঘোরা শুরু করছি, এই দিক দিয়ে, এই দুইটা তারের পিছন দিয়ে, এই দুইটা তারের ধরো পিছন দিয়ে আমি এমনে এমনে ঘুরছি। ঘুরে আমি এইভাবে ফেরত আসলাম, যেখান থেকে ঘুরছি সেখানে আমি ফেরত চলে আসছি। আচ্ছা, এখন তিনি বললো তুমি এই যে ঘুরছো, এই যে তুমি ঘুরলা দিক দিয়ে, যেই পথে ঘুরলা সেই পথে ক্ষুদ্র একটা দূরত্ব নাও, ক্ষুদ্র একটা দূরত্ব, ক্ষুদ্র একটা দূরত্ব, ক্ষুদ্র একটা দূরত্ব। এই ক্ষুদ্র দূরত্বকে তুমি ডিএস বলতে পারো, ডিএল বলতে পারো, যেটা ইচ্ছা। আমি ধরো ডিএস বললাম, ক্ষুদ্র একটা দূরত্ব, তোমার ক্ষুদ্র দূরত্ব ডিএস, ডিএস। আচ্ছা, কোন দিক দিয়ে আমি ঘুরছি, আমি কোন দিক দিয়ে ঘুরতেছিলাম, আমি কিন্তু যে এই দিক দিয়ে ঘুরছি, ঠিক আছে, আমি যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরছি। তো যে দিক দিয়ে ঘুরতেছিলাম সেই দিকটা হচ্ছে ডিএস এর দিক। ডিএস কিন্তু ক্ষুদ্র একটা সরলরেখার মতো, ক্ষুদ্র একটা রেখার মতো। যদিও রেখাটা বক্র হইছে পুরা পথটা, ডিএস কিন্তু সরলরেখার মতো, ক্ষুদ্র যেহেতু।
তাহলে আমি ঘুরছি এই দিক দিয়ে, তাহলে ডিএস এর দিকটা হবে এই দিকে। ডিএস এর দিকটা কোন দিকে হবে? ডিএস এর দিকটা হবে যে এই দিকে হবে ডিএস এর দিক। আমি একটু বড় করে রেখাটা আঁকাইছি, ডিএস যেহেতু ক্ষুদ্র, দিকটা অনেক ক্ষুদ্র হবে। আচ্ছা, ক্ষুদ্র করেই আঁকাই, ক্ষুদ্র করেই আঁকাই। এই যে এটা হচ্ছে আমার ডিএস। ডিএস যেহেতু ভেক্টর, আমি একটা ভেক্টর দিয়ে দিলাম। এখন তিনি বলল, অ্যাম্পিয়ার বলল যে এই যে ক্ষুদ্র জায়গায় তুমি হাঁটছো, ডিএস তুমি পাইলা, ওই পয়েন্টে তোমার বি ছিল, দেখো এটা কিন্তু ক্ষুদ্র দূরত্ব, কাজে একটু যে আমি হাঁটছি তাতে কিন্তু ক্ষুদ্র দূরত্ব, মানে ধরো কয়েক ন্যানোমিটার আমি হাঁটছি, এতে কিন্তু চৌম্বক ক্ষেত্র তেমন একটা চেঞ্জ হয় নাই, এই পুরা জায়গার মধ্যে বি এর মতোই আছে বা বি আছে। তিনি বললেন, অ্যাম্পিয়ার বলছে, কে বলছে? অ্যাম্পিয়ার বলছে। অ্যাম্পিয়ার বলছে যে তুমি একটা কাজ করবো, তুমি এই যে বি ভেক্টর এবং বা বি আমরা লাল দিয়ে লিখছিলাম তাই না, যে তুমি এই যে বি ভেক্টর এবং ঘুরলা যে এস ভেক্টর, এই ডি এস ভেক্টর, এদেরকে ডট গুণফল করবা, দুটো ভেক্টরের ডট গুণফল করা যায়। আচ্ছা, ডট গুণফল করলাম, এরকম করে প্রত্যেকটা বিন্দুতে তুমি ডট গুণফল বের করবা। এখানে একটু বের করলাম, তারপরে আমি একটু সামনে যাব, এখানে বের করার পর আমি একটু সামনে যাব, এখানে করব, এখানে করব, এখানে করব, এখানে করব, করতে 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 এখানে ফেরত আসবো। সবগুলা পয়েন্টের আমি এরকম ডট গুণফল বের করব। এবার সবগুলাকে যোগ করো। এখন তোমরা ম্যাথমেটিক্সের ভাষায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যোগ করাকে কি বলে বলো? অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করাকে বলে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তা আমি এখানে সুন্দর মতো দিলাম ইন্টিগ্রেশন। কথা হচ্ছে ইন্টিগ্রেশন দেওয়ার পর গুলটু কেন দিলেন? গুলটু মানে কি বোঝায়? গুলটু মানে বোঝায় একটা বদ্ধ পথে ইন্টিগ্রেশন। আমি যেখান থেকে শুরু করছি ঘুরে আবার সেই জায়গায় ফেরত আসছি। আমার যে লিমিট, ইন্টিগ্রেশনের যে লিমিট, যেখান থেকে শুরু লিমিট সেখানেই শেষ। মানে কি লিমিট নাই? লিমিট আছে, লিমিট একটা বদ্ধ পথের মধ্যে আছে। বদ্ধ পথ বোঝানোর জন্য এরকম গোল টু দেওয়া হয়। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে তুমি যেই রেজাল্টটা পাবা, ইন্টিগ্রেশন করলে তুমি যেই রেজাল্টটা পাবা সেটা হবে এই যে তল, এই যে আমি যেই পথের মধ্যে ঘুরছি, এই পথের তো একটা তল আছে, রাইট? এই পথের কি আছে? একটা তল আছে। ধরো ধরো পথের একটা তল আছে, এই পথ কিন্তু একটা তল তৈরি করে, এই পথ কিন্তু একটা তল তৈরি করবে। এই যে তল, এই যে একটা তল তৈরি করলো, এখানে দেখছো একটা তল আছে, এখানে একটা তল। এই তলের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই তলের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ বিদ্যুৎ কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে, সেই পরিমাণ বিদ্যুৎ আই, সেই পরিমাণ বিদ্যুৎ আই এর এর মিউ গুণের সমান। এই আই কি জিনিস? এই আই হচ্ছে এই যে তল, এই তলের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের আই, এটাকে বলা হয় আই এনক্লোজড। এটাকে বলে আই এনক্লোজড। এনক্লোজড মানে বদ্ধ এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট, সেই কারেন্টের মিউ গুণের সমান হচ্ছে এই ইন্টিগ্রেশনের যোগফলটা। প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে এখানে বি লিখছেন, এই বিটা কি শুধুমাত্র এই দুইটা তারের জন্য? আরে না, বি হচ্ছে ওভারঅল সবার জন্য। তাহলে প্রশ্নটা এরকম ভ্যালিড যে আমি যখন এটা হিসাব করলাম, এটার মধ্যে তো আর এই I3 কারেন্টটা নাই, এই পথের মধ্যে বা এই তলের মধ্যে তো I3 কারেন্টটা নাই, তাহলে I3 কারেন্ট আমি হিসাব করব না। আই এনক্লোজড মানে কি? এই তলের মধ্যে যে পরিমাণ কারেন্ট, মানে I1 এবং I2। এখানে তো I3 নাই, I3 গেল কই? এখানে তো I3 এরও অবদান আছে। কথা হচ্ছে তুমি যখন এইটুকু জায়গা আবদ্ধ করবা, যখন এই পুরো পথ ধরে যখন ইন্টিগ্রেশন করতেছো, I3 এর যে অবদান কখনো প্লাস যাবে, কখনো মাইনাস যাবে, কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে। তুমি যদি তোমার পথের মধ্যে এই পুরা I3 কেও নাও, তুমি যদি পথের মধ্যে I3 কে নাও, তুমি যদি এই পুরা পথ নাও, এই পুরা পথটা তুমি যদি নাও, সেক্ষেত্রে I3 চলে আসবে। তখন তোমার I1 I2 I3 তিনটা হিসাব করা লাগতো। বাট তুমি যেটাই নাও, যেমনি ইচ্ছা তেমনে নাও, কোনো সমস্যা নাই, হিসাবের রেজাল্ট তোমার সেম আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আই এর মান কত? আই এর মান কত? তাহলে এখানে আই এর মান হবে মিউ নট, কয়টা কারেন্ট এখানে আছে? এই তলের মধ্যে কয়টা কারেন্ট আছে? একটা আছে I1 নিচে, একটা I2 উপরে। তাহলে I1 এবং I2 হচ্ছে আমার কারেন্ট। হজম তো হবে না জিনিসটা যে ভাই আপনি তো
একটা কারেন্ট নিচে একটা উপরে, তাহলে কিভাবে দুইটাকেই প্লাস লিখতেছেন? একটা প্লাস হবে একটা মাইনাস হবে, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে? দেখো আমরা কি পড়ছিলাম, ওই যে ডান হাতের নিয়ম শিখছিলাম না ম্যাগনেটিজমের দিক বের করার সময় ডান হাতের নিয়ম। ডান হাতের নিয়মে দেখো আমি কোন দিকে ঘুরতেছি, আমি কিন্তু এই দিক দিয়ে ঘুরতেছি, তাই না? এই সার্ফেসটা এই দিক দিয়ে ঘুরতেছে। আমি যদি হাত এইভাবে ঘুরাই, তাহলে আঙুলকে যদি ওই পথে ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুল যেদিকে থাকে সেটা হয় পজিটিভ। তাহলে এই যে I2 যেটা এই I2 হবে আমাদের পজিটিভ, এইটা হবে আমাদের পজিটিভ। আর I1 যেটা এই I1 হবে আমাদের নেগেটিভ, এইটা হবে আমাদের নেগেটিভ। তুমি যদি উল্টা দিকে ঘুরতা তাহলে কিন্তু ডিএস এর দিক চেঞ্জ হয়ে যেত, তখন এটা নেগেটিভ হইতো এটা পজিটিভ হইতো। দেখো এই যদি এদিক দিয়ে ঘুরতাম, তাহলে এদিক দিয়ে ঘুরতাম, এই যে নিচের দিকে হইতো আমার পজিটিভ, তখন কিন্তু উল্টে যাইতো। কেন উল্টে যাইতো? কারণ তখন আমার এই যে ডিএস এর দিকটাও চেঞ্জ হয়ে যাইতো। বুঝছো? ঠিক আছে, তাহলে কোনটা পজিটিভ হচ্ছে? আমার I1 নেগেটিভ হচ্ছে, I2 পজিটিভ হচ্ছে। সো এখানে কিন্তু আসলে এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। কি লিখতে হবে? কি লিখতে হবে? আমার মাইনাস I1 এবং প্লাস I2, প্লাস I2, এইটা হবে আমার টোটাল ইকুয়েশন। তাহলে এখানে পুরো যদি আমি ইকুয়েশনটা কমপ্লিট করি, ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস, ডিএস, ঠিক আছে? এই হলো আমার টোটাল ইন্টিগ্রেশন, এবং এই সূত্রটাকে আমরা বলছি অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র মূলত উপরেরটা, নিচেরটা অ্যাম্পিয়ারের সূত্র কোন সেন্সে? এই কেসের জন্য অ্যাম্পিয়ারের সূত্রটা এইরকম। ঠিক আছে, তুমি যদি এমন করতা যে তোমার পথটা তুমি চেঞ্জ করে ফেলছো, ধরো তোমার পথটা এরকম না, তোমার পথটা ধরো এরকম, যে তুমি এই জায়গায় এই যে এই পথটা নিছো, এই যে এই পথটা নিছো, হ্যাঁ, এদিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরতেছো? ধরো এই যে এদিক দিয়েই ঘুরতেছো, এদিক দিয়েই ঘুরতেছো, এদিক দিয়েই ঘুরতেছো, এদিক দিয়েই ঘুরতেছো, এদিক দিয়েই। আচ্ছা, এখন তুমি এখানে কোন একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে তোমার তড়িৎ ক্ষেত্র হচ্ছে বি, এইদিকে, এইদিকে, হ্যাঁ, এইদিকে ধরে নিলাম ওইদিকে, এবং তুমি যে পথে হাঁটতেছো সেই পথের ক্ষুদ্র একটা ডিএস নেওয়া লাগবে না? ক্ষুদ্র একটা ডিএস এর দিকটা কোন দিকে? এই দিকে, এটা হচ্ছে আমাদের ডিএস। আচ্ছা, তাহলে এই ফর্মুলার ক্ষেত্রে বা এই কেসের ক্ষেত্রে, এই যে এখানে যে তল আছে, এখানে যে তল আছে, এই তলের মধ্যে দিয়ে কোন কোন কারেন্ট যাচ্ছে? এই তলের মধ্যে দিয়ে I2 এবং I3 কারেন্ট যাচ্ছে। সো এই কেসের জন্য, দ্বিতীয় কেসের জন্য তোমার ইকুয়েশনটা হবে ইন্টিগ্রেশন বি ডট ডিএস ইকুয়ালস টু মিউ নট ইনটু, এখানে কারেন্ট কোনটা কোনটা? I2 এবং I3 কোন দিকে ঘুরতেছি? এই দিকে, তাহলে দুইটাই কিন্তু আমার পজিটিভ। এই দেখো উপরের দিকে পজিটিভ, I2 পজিটিভ, I3 ও পজিটিভ। সো এই ক্ষেত্রে আমার কি হবে জিনিসটা? এই ক্ষেত্রে আমার হবে I2 প্লাস I3, এটা হবে আমার ইকুয়েশন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। তুমি যার জন্য করো কোনো সমস্যা নাই। এখানে কিন্তু বি পরিবর্তনশীল, আমার এই যে এখানে আঁকাইছি না, এখানে কিন্তু বি পরিবর্তনশীল, বিভিন্ন পয়েন্টে বি এর মান বিভিন্ন রকম হবে। কাজে এটা সব সময় সত্যি হবে, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য যে লুপ নিছো, প্রত্যেকটা পয়েন্টের যদি তুমি যে ডট গুণ করে 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 যোগ করো, মানে ইন্টিগ্রেশন করো, তাহলে তার যোগফলটা এটা সমান সব সময় হবে। অ্যাম্পিয়ার্স ল এর একটা অ্যাপ্লিকেশন দেখাই, যেটা যে আসলে কাজ করে। মনে আছে আমরা দ্বিতীয় লেকচারে দেখেছিলাম যে একটা লম্বা যদি তার থাকে তোমার কাছে, একটা লম্বা তার, একটা কি তার? লম্বা তার। একটা লম্বা তার নেই, আসো, একটা লম্বা একটা তার, লম্বা একটা অসীম দৈর্ঘ্যের একটা তার, এটা তো ছোট আঁকাইছি, বাট লম্বা পরিমাণ একটা তার, যেই তারের মধ্যে দিয়ে ধরো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কি পরিমাণ কারেন্ট? আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। খুব ভালো কথা। আই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তোমাদের মনে আছে কোন দিকে তৈরি হবে? এই দেখো এইদিকে, এই যে, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? কারেন্টের দিকে, এটা চৌম্বক ক্ষেত্র হবে এই দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা ধরো এই যে এরকম হবে, চৌম্বক ক্ষেত্রটা এরকম হবে। এখন
এখন আমি চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই, আমি কোন একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, কোন একটা পয়েন্টে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। এখানে এই যে বি আছে, এই বি এর মানটা আমি বের করতে চাই। বি একটা ভেক্টর রাশি, বি এর ভেক্টর কোন দিকে হবে, বিটা কোন দিকে হবে? ধরো যদি তুমি একটা সার্কেল নাও, এটা চারিদিকে, চারিদিকে ধর একটা সার্কেল নিলা, সার্কেল আমি নিলাম এই এই, বুঝছো? তাহলে এটা এভাবে ঘুরতেছে, এটা এটা এভাবে ঘুরতেছে, এটার দিক হলো তোমার এই যে এই দিকে, এই দিকে আমি একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই দিকে আছে কি আছে না? আছে, অবশ্যই আছে। আমি এখানে একটা পথ নিলাম, অ্যাম্পিয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার একটা পথ বেছে নিতে হয়। তো আমি জানি যে চৌম্বক ক্ষেত্রে এইভাবে ঘুরতেছে, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ রেখা, যেটা আবেশ রেখাটা এই পয়েন্টে এভাবে ঘুরতেছে। এরকম সব জায়গায় আবেশ রেখা আছে, চৌম্বক ক্ষেত্র আছে। আমি এই পথটাই সিলেক্ট করব। আমি এই পথটা কেন সিলেক্ট করলাম? কারণ আমি একটু চালাক। ছোটবেলায় আমি অনেক হরলিক্স খাইছি, আমি অনেক চালাক। আমি এটা জানি যে তুমি এইখানে যেই জায়গাতেই যাও না কেন, সব জায়গায় দূরত্ব সমান থাকবে, তার থেকে দূরত্বটা সমান থাকবে। তার থেকে দূরত্ব সমান থাকলে সব জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে, শুধু দিক চেঞ্জ হচ্ছে। কোন জায়গায় এদিক, কোন জায়গায় এদিক, কোন জায়গায় এদিক, কোন জায়গায় এদিক, এদিক 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 এদিক, দিক চেঞ্জ হবে, বাট মান চেঞ্জ হবে না, কারণ তার থেকে সমান দূরত্বে আমি আসি। এই বুদ্ধিটা মাথায় নিয়ে, এই বুদ্ধিটা মাথায় নিয়ে আমরা এই পথ ধরেই হাঁটবো, যেন পথ ধরে যত জায়গায় হাঁটতেছি আমি যেই বিন্দুতেই চৌম্বক ক্ষেত্র বের করি, প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমার সমান হয়। বুঝছো? মানে মাথার মধ্যে মানুষের কি লেভেলের বুদ্ধি! এমন পথ সিলেক্ট করছি যেই পথে প্রত্যেকটা জায়গায় বি এর মান সমান। আচ্ছা, তাহলে এই পথ আমি সিলেক্ট করলাম। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এইখানে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? ধরো একদম মাথার দিকে নিছি, চৌম্বক ক্ষেত্র এই যে এমনে ঘুরতেছে, একদম মাথায় নিছি। চৌম্বক ক্ষেত্র ধরো একদম ক্যামেরা বরাবর তোমার দিকে, একদম ক্যামেরা বরাবর তোমার দিকে, একদম তোমার দিকে। আচ্ছা, আমি যে ঘুরতেছি আমার একটা ক্ষুদ্র দৈর্ঘ্য লাগবে, ক্ষুদ্র দৈর্ঘ্য লাগবে, নিলাম হচ্ছে আমি এইটা। ক্ষুদ্র দৈর্ঘ্য লাগবে একটা, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য আমি একটা নিছি, ক্ষুদ্র দৈর্ঘ্য আমি একটা নিছি। এটা কত আসছে? আমি তো হাঁটতেছি কোন দিক দিয়ে? এদিক দিয়ে হাঁটতেছি, চৌম্বক ক্ষেত্র এইদিকে, আমি হাঁটতেছি ওই দিক দিয়ে। অথবা আমি যদি এই জায়গায় নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমি এই যে এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই যে এই দিকে, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। আর আমার হাঁটার পথ কোন দিকে? আমার হাঁটার পথও এইদিকে, আমার হাঁটার পথও এইদিকে, আমার হাঁটার পথও এইদিকে, এই যে ডিএস ভেক্টর। এখন আমার অ্যাম্পিয়ার কি বলছিল? প্রত্যেকটা পয়েন্টে আমার চৌম্বক ক্ষেত্র এবং ক্ষুদ্র পথের ডট গুণফল বের করব, প্রত্যেকটা জায়গায় বের করব। তাহলে আমি ইন্টিগ্রেশন করব, ক্লোজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কারণে আমি কি পাবো? আমি পাবো মিউ নট আই। এখানে এদের মধ্যে, তলের মধ্যে কারেন্ট কোনটা, কয়টা আছে? একটাই কারেন্ট আছে। কারেন্টের দিক কোনটা দেখো তো, হাত বাঁকাও, এই যে হাত বাঁকাইলাম, এই যে এইটা, তাহলে পজিটিভ দিকেই আছে, কারেন্ট হলো পজিটিভ। ঠিক আছে, এখন বি তো কনস্ট্যান্ট, মানে এই পথের প্রত্যেকটা জায়গায় আমি যতগুলো যোগ করছি সবগুলোতে বি এর মান সেম, তাহলে বি একটা কনস্ট্যান্ট জিনিস। তাহলে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসা যায়। কনস্ট্যান্টকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলাম। বন্ধু তুমি বাইরে চলে আসো। বাইরে আনার আগে যেহেতু ভেক্টর, আমরা একটা কাজ করি, একটা ঝামেলা এখানে একটা কমাই। আমরা ডট গুণফলের মান কি জানি? ডট গুণফলের মান কি জানি? বি, ডট গুণফলের মান কি জানি? বি এস বা ডিএস ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা, তাই কি না? ডট গুণফল করলে কস থিটা আসে না? এটা পড়ছো না? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে থিটা কি ছিল? থিটা ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে আমার বি এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি। বি এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে আমাকে বলো কস 0 ডিগ্রি এর মান কত? কস 0 ডিগ্রির মান কিন্তু 1।
কাজে 1 এখানে বসাও, তোমার ইন্টিগ্রেশনটা থাকবে ইন্টিগ্রেশন বি ইন্টু ডিএস, বি ইন্টু, বন্ধু মুছে গেল কেন, বি ইন্টু ডিএস। আর cos 0 ডিগ্রি তো 1 হয়ে গেছে, এটা সমান সমান আমাদের মিউ নট আই। বুঝতেছো নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে দেখো এইখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি কি পাই, বি একটা কনস্ট্যান্ট রাশি, বি কে আমি বাইরে নিয়ে চলে আসতে পারি, বি কে আমি বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে বি আর আমার এখানে থাকলো ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু মিউ নট আই, মিউ নট আই। আচ্ছা, তাহলে এবার ইন্টিগ্রেশন ডিএস, তুমি এটা ইন্টিগ্রেশনে পড়ছো কিনা, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স পড়ছো কিনা? আশা করি পড়ছো। না পড়ে থাকলে আমার তোমার প্রতি কোনো আশাই নেই আসলে, বুঝছো? ইন্টিগ্রেশন যদি না পড়ে থাকো কোনো আশাই নাই। আচ্ছা, বি আর এখানে থাকতেছে আমাদের এস, ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমার থাকবে এস ইকুয়ালস টু মিউ নট আই, মিউ নট আই। এস মানে কি জিনিস? এস হচ্ছে আমি এই যে পথ দিয়ে ঘুরছি এই পথটা, ডিএস ছিল ক্ষুদ্র পথ, আর এস তাহলে কি? এস হচ্ছে টোটাল এই পথ, এস হচ্ছে টোটাল এই পথ। আমি যদি এমনটা স্বীকার করে নেই, আমি মনে মনে স্বীকার করে নিলাম যে আমার এই যে পথটা আছে, এই পথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আর, এই পথের ব্যাসার্ধ হচ্ছে আর, আমি এটা ধরে নিছি। তাহলে আমার এই পথের দৈর্ঘ্য কত? এস সমান সমান কত হবে? এস সমান সমান কিন্তু আমার তখন হয়ে যাবে 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর। তাহলে এস এর মান 2 পাই আর বসাও, তাহলে বি থাকলো বি এর মতো কনস্ট্যান্ট একটা জিনিস, এই লাইনে প্রত্যেক জায়গায় বি এর মান সমান, এস এর জায়গায় আসতেছে 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই। বুঝার চেষ্টা করো সুপ্রিয় বন্ধুরা, বুঝার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করি আমরা এখানে। আমার লাগবে বি, তাহলে বি সমান সমান কত আসে? বি সমান সমান কত আসে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। আমরা যখন এর আগে পড়ছিলাম তখন কিন্তু এই দূরত্বটা ছিল এ, তখন আসছিল মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, এর জায়গায় এখন আমরা লিখলাম আর, মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। তাহলে দেখছো আমরা এর আগে যে ইন্টিগ্রেশন করে কস থেটা কোসেক থেটা এত ঝামেলা করে প্রমাণ করছি, ওইটা কিন্তু আসলে খুব সহজেই প্রমাণ করে ফেলা যায় অ্যাম্পিয়ারের সূত্র থেকে, যদি অ্যাম্পিয়ারের সূত্র তুমি জানো। তার মানে প্রমাণিত হলো যে অ্যাম্পিয়ারের সূত্র আসলে কাজ করে, আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটা ছিল আমাদের অসীম দৈর্ঘ্যের পরিবাহীর ক্ষেত্রে, অসীম পরিবাহী থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান। এখানে চালাকি করছি কি জিনিস? চালাকি করছি চৌম্বক ক্ষেত্র সমান থাকবে এমন পথ ধরেই আমি হাঁটছি, যেন আমার ঝামেলা না হয়, চৌম্বক ক্ষেত্রের মানটা যেন কনস্ট্যান্ট থাকে, ইন্টিগ্রেশন যেন সহজ হয়ে যায় অনেক। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখবো সলিনয়েডের ক্ষেত্রে। সলিনয়েড তোমরা চিনো? সলিনয়েড আমরা দেখাইছিলাম অলরেডি, সলিনয়েড প্রথম ক্লাসে দেখছিলাম সলিনয়েড। এই যে এটা হচ্ছে সলিনয়েড, এটা হচ্ছে স্প্রিং এর মতো সলিনয়েড, তার পেঁচানো একটা, তোমরা তার পেঁচানো দেখছো মনে মোটরের মধ্যে, তার পেঁচানো সলিনয়েড। আচ্ছা, সলিনয়েডের ক্ষেত্রে আমরা একটু চৌম্বক ক্ষেত্র বের করতে চাই যে সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের মান কত থাকে সলিনয়েডের ভিতরে। তো ধরো আমি ঘুরায় আঁকাইলাম না, তড়িৎ প্রবাহ আমরা দেখছিলাম যে তল ভেদ করে ঢুকলে ক্রস হয়, তল থেকে বের হইলে ডট হয়, মনে আছে? তো ধরো এটা হচ্ছে একটা সলিনয়েড, ওদিকে। আচ্ছা ধরো এই দেখো, এই যে এটা হচ্ছে একটা সলিনয়েড, বুঝতে পারো কিনা বললো তো কেমনে সলিনয়েড হচ্ছে? বুঝতে পারো কিনা আমাকে জানাও।
এটা হচ্ছে একটা সলিনয়েড। এটা একটা সলিনয়েড যেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে ডট মানে কি? ডট মানে কারেন্টের দিক দিয়ে বের হচ্ছে। আর ক্রস মানে কি? ক্রস মানে আবার ঢুকতেছে। ঢুকলো, বের হলো, আবার ঘুরে এসে আবার ঢুকলো, আবার বের হলো। এরকম এটা ঘুরতেছে, কারেন্টটা ঘুরতেছে, কন্টিনিউয়াসলি ঘুরতেছে কারেন্ট। ঘুরে 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 আগায় যাচ্ছে কারেন্টটা। আচ্ছা, তাহলে তুমি হ্যান্ড রুল ইউজ করো, রাইট হ্যান্ড রুল ইউজ করো। এই যে কারেন্টের দিক দিয়ে ঘুরতেছে, চৌম্বক ক্ষেত্র এই দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার ভেতরের এই দিকে। চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার এই দিকে, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এগুলো হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? অনেকগুলো চৌম্বক ক্ষেত্র আমরা আঁকাইলাম। এগুলো সব হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, বি চৌম্বক ক্ষেত্র। আর আই ছিল আমাদের কারেন্ট। এগুলোর মধ্যে আমাদের আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবারে একটু খেয়াল করো, আই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে চৌম্বক ক্ষেত্র আমরা এখানে দেখতে পাইলাম। আমরা যদি চৌম্বক ক্ষেত্র মানটা বের করতে চাই, আমাদের একটা পথ সিলেক্ট করতে হবে, রাইট? আমরা এবার একটু চালাকি করব। তো যেহেতু আমি তোমাদের চেয়ে একটু বেশি চালাক, আমি চালাকিটা করি, তোমরা আমার থেকে শিখে নাও কিভাবে কি চালাকিটা করতেছি, ঠিক আছে? একটা চালাকি করি, আসো চালাকি করি। আমরা একটা চতুর্ভুজ আকৃতির পথ সিলেক্ট করি। চতুর্ভুজ আকৃতির কি সিলেক্ট করলাম? পথ সিলেক্ট করলাম। ধরো এই পরিমাণ আমি পথ সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে পথটা আমি সিলেক্ট করছি, এই পথের দৈর্ঘ্য হচ্ছে এস। এই পথের দৈর্ঘ্য কত? এই পথের দৈর্ঘ্য হচ্ছে এস। সিলেক্ট করলাম। কোন দিক দিয়ে ঘুরবো? ধরো আমরা এই দিক দিয়ে ঘুরতেছি, এই দিক দিয়ে ঘুরতেছি, হ্যাঁ, এই দিক দিয়ে আমরা ঘুরতেছি। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে আমরা ঘুরতেছি। এইভাবে কাউন্টার ক্লকওয়াইজ আমরা ঘুরতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছি। আচ্ছা, এখন এইটুকু জায়গার মধ্যে ধরো 1 2 3 4 5 6 6টা তার বের হইছে না? 6টা কারেন্ট বের হচ্ছে এদিক দিয়ে। ধরো 6টা না, ধরো এটার মধ্যে n সংখ্যক তার বের হচ্ছে। এখন প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে আমার আই কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে n সংখ্যক তারের মধ্যে দিয়ে আমার টোটাল কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বলো তো? এখানে এখানে টোটাল কারেন্টের পরিমাণ কত? টোটাল কারেন্টের পরিমাণ কিন্তু ni পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার মধ্যে দিয়ে, ni পরিমাণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। এবার আসো, আমাদের এটাকে আমি বললাম এ, এটাকে আমি বললাম বি, সি, ডি, আবার এ, এই পথ। আমাদের অ্যাম্পিয়ারের সূত্র কি বলে? আমাদের অ্যাম্পিয়ারের সূত্র কি বলে? আমাদের অ্যাম্পিয়ারের সূত্র বলে ক্লোজড ইন্টিগ্রেশন নিব। ক্লোজড ইন্টিগ্রেশন মানে কি? মানে এ থেকে ঘুরে আবার ধরো এতে আমরা ফেরত আসব, এ থেকে ঘুরে আবার এতে আমরা ফেরত আসব। এখন প্রত্যেকটা পথের মধ্যে আমার ইন্টিগ্রেশন করা লাগবে। তো আমি এভাবে টোটাল ইন্টিগ্রেশন না করে, এভাবে না করে আমার কি করা লাগবে? এ থেকে বিতে ইন্টিগ্রেশন করা লাগবে। মানে আমার টোটাল এই পুরো পথটা ইন্টিগ্রেশন করা লাগছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তো এইভাবে একবারে না লিখে আমি ভেঙে ভেঙে লিখি। এইটুকু একবার ইন্টিগ্রেশন করলাম, আবার এইটুকু, আবার এইটুকু, আবার এইটুকু ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা প্রথমে আমরা এ থেকে বি তে একটা ইন্টিগ্রেশন করি। বি আমাদের হচ্ছে চৌম্বক ক্ষেত্র ডট ডিএস, আচ্ছা, প্লাস এরপরে দেখো, এরপরে বি থেকে সি তে আমরা ইন্টিগ্রেশন করব। বি থেকে সি তে বি ডিএস প্লাস, এরপরে সি থেকে ডি তে বি ডিএস প্লাস ইন্টিগ্রেশন, এবার ডি থেকে আবার এতে ফেরত আসবো। একই জিনিস করলাম, কিন্তু একবারে না লিখে আমি আলাদা আলাদা করে লিখছি। একবারে না লিখে আমি আলাদা আলাদা করে লিখছি। আমি একবারে চাইলে এভাবে লিখতেই পারতাম। আমি চাইলে, বন্ধু তুমি আমার সাথে ঠাকুর করছো কেন? আমি দেখো একবারে চাইলে কিন্তু লিখতেই পারতাম যে এই টোটাল জিনিস না লিখে আমি লিখতেই পারতাম ক্লোজড ইন্টিগ্রেশন বি ডিএস। আমি এটা লিখি নাই কেন? ভাই আমার মনের ইচ্ছা, চাইছে আমি লিখি নাই এটা। আমি এটা লিখতেই পারতাম, বাট আমি ভেঙে ভেঙে লিখছি, কারণ আমি দেখছি প্রত্যেকটা পথ আলাদা আলাদা টাইপের। বৃত্ত হইলে তো করে ফেলা যাইত, বাট সার্কেল যেহেতু না, এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ, প্রত্যেকটা বাহুতে আমার আলাদা আলাদা করে চিন্তা করা লাগবে জিনিসপত্র। আচ্ছা,
একটু দেখো তো, আমি ডিএস এবং বি কে ইন্টিগ্রেশন করি। যখন আমি এই যে বি থেকে সিতে যাচ্ছি কিংবা ডি থেকে এতে আসতেছি, যখন বি থেকে সিতে যাচ্ছি আমি উপরের দিকে হাঁটতেছি, তাহলে আমার ডিএস কোন দিকে? ডিএস অবশ্যই উপরের দিকে হবে। এটাকে ডিএস বলতে পারো, যেহেতু এস আমি দৈর্ঘ্য ধরে নিছি। এটাকে ধরো, এটাকে আমি এল ধরি। হ্যাঁ, এটাকে এস না ধরে এটাকে আমি এল ধরি, তাহলে কনফিউশন কম হবে। এটাকে ধরো আমি এল ধরলাম, দৈর্ঘ্যটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমি যখন হাঁটবো তখন আমি তো এস পথ ধরে হাঁটবো, তখন যখন আমার যে ডিএসটা, এই যে ডিএসটা অবশ্যই উপরের দিকে হবে যখন আমি বি থেকে সিতে যাচ্ছি, বি থেকে যখন সিতে যাচ্ছি। আচ্ছা, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো এই দিকেই আছে। চৌম্বক ক্ষেত্র তো আমার সবসময় আমার এই দিকেই থাকবে, তাই না? তাহলে আমার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি, ডট গুণফল করলে কজ আসবে। কজ 90 এর মান কত? 0। তাহলে এই বি থেকে সিতে যাওয়ার সময় আমি যখন ইন্টিগ্রেশন করব, সবগুলা পয়েন্টের মান আসবে 0, কারণ কজ 90 এর মানই তো 0। গুণ করলে সবই 0 আসবে, বি এস এর মান যাই হোক না কেন, সবগুলা পয়েন্টে 0 আসবে। সেম প্রসেসে এখানেও তো ডিএস নিচের দিকে, বি এই দিকে, সরি, ডিএস নিচের দিকে, বি এই দিকে, 90 ডিগ্রি। এখানেও প্রত্যেকটা পয়েন্টে 0 আসবে। তাহলে আলটিমেটলি আমার ডি থেকে এ যেটা, এইটা 0 আসবে, এবং বি থেকে সি যেটা, এইটাও 0 আসবে। কেন আসবে? বিকজ কজ 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। আচ্ছা, এগুলো চলে আসলো ভাই, এগুলো 0 হয়ে গেছে, বাদ চলে গেছে। আমার হিসাবে থাকতেছে কি এখন? তাহলে আমার হিসাবে থাকতেছে এখন এ থেকে বি, বি ডিএস প্লাস ইন্টিগ্রেশন সি থেকে ডি আছে, বি ডট ডিএস। এই ডট ফট দেখতে ভালো লাগতেছে না, চলো এটাকে কস থিটায় কনভার্ট করে ফেলি। এই জিনিসগুলোকে কস থিটায় কনভার্ট করে ফেলি, জিনিসটা ভালো হবে দেশ ও জাতির কল্যাণে। এটা একটা অবদান রাখবে, এটা আসলে সত্যি কথা বলতেছি, এটা দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রাখবে। তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বি, বি ডট ডিএস এর অর্থ কি? বি ডিএস কস থিটা প্লাস ইন্টিগ্রেশন সি থেকে ডি, বি ডিএস কস থিটা। বন্ধু বুঝলাম। সমস্যাটা এখানে না, সমস্যা হচ্ছে এই যে সিডি পথ আমি নিছি, আমি জানতাম যে সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্র থাকে, সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র থাকে, বাট এটা অনেক নগণ্য, খুবই স্লাইট চৌম্বক ক্ষেত্র থাকে। তোমাদের বইয়ে লেখা চৌম্বক ক্ষেত্র থাকে না, বাট অ্যাকচুয়ালি সলিনয়েডের ভিতরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে, সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র খুবই কম থাকে, নগণ্য পরিমাণ, যেটাকে নেগলেক্ট করা যায়। ধরো ভিতরে আছে 1 কোটি, বাইরে আছে 1, তো তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে আর 1 টাকার কয়েন থাকে, তাহলে ওই 1 টাকা তোমার কাছে নগণ্য মনে হবে কিছুই না, এটা 1 টাকা দেখছে হয় নাকি? যার কাছে কোনো টাকাই নেই, যেমন আমার কাছে 1 টাকা অনেক কিছু। সো এরকম, এটা আপেক্ষিক জিনিস। সো এটার সাথে তুলনা করলে বাইরে আসলে কোনো কিছু নাই। তো যেহেতু নাই, আমি ধরতেছি বাইরে চৌম্বক ক্ষেত্রের মান 0। তাহলে সি থেকে ডি তে প্রত্যেকটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান 0। এটা যদি 0 হয়, পুরা জিনিসটাই 0। তাহলে এই পার্টটাও আমাদের হয়ে যাবে 0। কেন 0 হবে? cos b ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, আমার বাকি থাকতেছে এবার খালি একটা, এটাকে কোনোভাবে মারা যায় নাকি দেখি। সব তো মারা গেল, এটাকে মারা যাবে নাকি দেখি এটাকে। আসলে কিন্তু আর মারা যাবে না, এই যে এ থেকে বি পর্যন্ত বি ডিএস। এখন এখানে cos থিটা যে হিসাব করব, দেখো তো আমি যাচ্ছি কোন দিকে? এ থেকে বি। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এটাও এই দিকে, এটাও এই দিকে, দুটাই একই দিকে। তাহলে একই দিকে যদি হয়, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যাঙ্গেল 0 মানে cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, কাজে cos 0 এর জায়গায় আমি বললাম 1। আর তুমি যা জানো, গুণনের ক্ষেত্রে 1 এর মূল্য কেউ দেয় না, 1 কে কেউ ভালোবাসে না, 1 কে কেউ গোনে না, তাহলে 1 কে আমরা লিখছি না। আচ্ছা, তাহলে এবার দেখো, ভিতরে তো বি এর মান কনস্ট্যান্ট। সলিনয়েডের মধ্যে মনে রাখবা, সলিনয়েডের মধ্যে প্রত্যেকটা জায়গায়, ভিতরে অভ্যন্তরে প্রত্যেকটা জায়গায় বি এর মানটা কনস্ট্যান্ট হয়।
সলিনয়েডের ভেতরে প্রত্যেক বিন্দুতে বি এর মান কনস্ট্যান্ট হয়। আমি এটা লিখে দিতেছি, হ্যাঁ এটা লিখে দিতেছি, এটা আমি লিখে দিতেছি। সলিনয়েডের ভেতরে, সলিনয়েডের ভেতরে প্রতি বিন্দুতে বি এর মান সমান হয়, বি এর মান সমান হয়। কিন্তু কুণ্ডলী, কুণ্ডলী মানে কি? কুণ্ডলী মানে একই জায়গায় অনেকগুলো তার পাকাইছি, সেখানে কিন্তু সমান হয় না। তোমাদের বই লেখা সমান হয়, বাট সেখানে আসলে সমান হয় না। সেখানে কেন্দ্র থেকে যত তারের কাছে যাওয়া তত চেঞ্জ হবে মান, বাট সলিনয়েডের মধ্যে সমান হয়, সলিনয়েডের মধ্যে। আচ্ছা, সলিনয়েডের ভেতরে প্রতি বিন্দুতে বি এর মান সমান হয়, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আসলে বি এর মানটা সমান। তো বি যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। বি বাইরে নিয়ে চলে আসলাম। এ থেকে বি পর্যন্ত আমি এখন ক্ষুদ্র পথকে ইন্টিগ্রেশন করব। তাহলে এ থেকে বি পর্যন্ত যদি আমি এই ক্ষুদ্র পথকে ইন্টিগ্রেশন করি, তাহলে এ থেকে বি এর দৈর্ঘ্যটা আমি পাবো। বুঝো নাই? ডিএস মানে কি? ক্ষুদ্র পথ। ডিএস কে ইন্টিগ্রেশন করলে সম্পূর্ণ পথটা আমি পাবো। সম্পূর্ণ পথ মানে কোনটা? এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত পথের দৈর্ঘ্যটা আমি পাবো। এ থেকে বি পর্যন্ত পথের দৈর্ঘ্য কত? এল। তাহলে এখানে আমাদের ফেরত আসবে কত? বি, এবং এখানে আমরা পাচ্ছি এল, বি এল। এটা কি জিনিস? এটা কি? অ্যাম্পিয়ারের সূত্রে কি ছিল এটা? অ্যাম্পিয়ারের সূত্রে এটা মানে কি ছিল? এই ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাইতো? ইন্টিগ্রেশন করলে পাওয়া যাইতো মিউ নট আই এনক্লোজড, বা এই এরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। এরিয়ার মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে? এন আই পরিমাণ। কাজে এখানে আই হবে না, এখানে হবে এন আই, এখানে হবে এন আই। এখন দেখো তাহলে বি সমান সমান কত আসে? বি সমান সমান কত আসে? মিউ নট এন আই ডিভাইড বাই এল, মিউ নট এন আই ডিভাইডেড বাই এল। আচ্ছা, একটা মজার জিনিস দেখো এবার, আরেকটা মজার জিনিস। এখানে এই যে তুমি এই যে এখানে পাইলা, এই যে তুমি এখানে পাইলা এন বাই এল, এন বাই এল, এল দৈর্ঘ্যে দেখো ঐকিক নিয়ম দেখো, এল দৈর্ঘ্যে আছে এন সংখ্যক কারেন্টের তার, কারেন্টের তার মানে এন সংখ্যক পরিবাহী। তাহলে এক একক দৈর্ঘ্যে, এক একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা দেখো, এন সংখ্যক পাক আছে এইখানে, পাক মানে হচ্ছে এন সংখ্যক তার আছে এখানে, এন বার পাক দেওয়া হয়েছে। এল দৈর্ঘ্যে এন সংখ্যক পাক আছে, তাই কারেন্ট ছিল এন আই। আচ্ছা, এল দৈর্ঘ্যে এন সংখ্যক পাক, তাহলে একক দৈর্ঘ্যে কয়টা পাক থাকবে? এন ডিভাইড বাই এল। এন ডিভাইড বাই এল কে আমি বলতে পারি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, যেটাকে আমি বলছি এন। এন এর পরিচয় কি? এন কে আমরা বলি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এন হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে আমাদের এন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে আমাদের এন। তাহলে এই যে এন বাই এল, এই যে এন বাই এল এখানে যে আমরা পাইছি এন বাই এল, এই এন বাই এল কে আমরা বলতে পারি এন, এটাকে আমরা বলতে পারি এন। তাহলে এন এ লিখে দিই, এটাকে এটাকে এন লিখে দিই। এটা এন লিখে দিলে কিরকম হবে? মজা হইব। এন লিখে দিলে মজা হইব একটা। পি ইকুয়ালস টু মিউ নট এন আই। এইটা হচ্ছে আমাদের সলিনয়েডের ভেতরে, সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান। এটা হচ্ছে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান। বি কি জিনিস? বি হচ্ছে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান। সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে মিউ নট এন আই, মিউ নট এন আই। প্রত্যেকটা সলিনয়েডের গায়ে লেখা থাকে যে প্রতি একক দৈর্ঘ্যে মানে প্রত্যেক মিটারে, সেন্টিমিটার হইতে পারে বাট তখন আর এসআই একক থাকবে না, প্রতি একক মিটারে, এসআই একক মিটার যেহেতু, প্রতি একক মিটারে এন সংখ্যক পাক থাকে, একটা সলিনয়েডে লেখা থাকে এটা। তাহলে এন, মিউ নটের ভ্যালু তুমি জানো,
শূন্য মাধ্যমে চৌম্বকের প্রবেশতা 4π × 10⁻⁷। আয়ের মান তো তুমি হিসাব করবা যে তুমি কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতেছো, তাহলে তুমি এখান থেকে বি বের করে ফেলতে পারবা যে চৌম্বক ক্ষেত্রের ভিতরে বি এর মান কোনটা, আর দিক কোনটা, দিক তো তোমরা ওই যে ডান হাতি নিয়ম ইউজ করে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটা অঙ্ক করি। অ্যাম্পিয়ারের এই অ্যাপ্লিকেশন থেকে একটা অঙ্ক করি। এই সলিনয়েডের কিন্তু এটা গুরুত্বপূর্ণ, অ্যাম্পিয়ারের কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। এর আগেরটা দেখাইছিলাম তোমাদের প্রমাণ করতে যে আমি আসলে ভুল কিছু পড়াইতেছি না। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখো। একটি সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটু পার্থক্যটা মনে রেখো, সলিনয়েড মানে হচ্ছে এরকম পাক দেওয়া আছে অনেকগুলো, আর তোমার কুণ্ডলী যেটা যখন লেখা থাকবে কুণ্ডলী, কুণ্ডলী মানে এরকম অনেকগুলো পাশাপাশি পাক দেওয়া নাই। কুণ্ডলী মানে একই জায়গায় অনেকগুলো পাক দেওয়া আছে, যেটা আমরা প্রথম বা দ্বিতীয় লেকচারে পড়ছিলাম, যেটা কুণ্ডলী। আচ্ছা, একটি সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 200। পাক সংখ্যা 200, দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, সলিনয়েডের দৈর্ঘ্য মানে এটা হচ্ছে এল, পাক সংখ্যা 200, এটা হচ্ছে বড় হাতের এন। তাহলে এখান থেকে তুমি প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বের করতে পারবা, এন বের করতে পারবা। এন বের না করলেও সমস্যা নেই, কারণ আমাদের ইকুয়েশন তো দুইটা দেখছি। ইকুয়েশন তো আমরা দুইটা দেখছি, একটা হলো ফাইনাল ইকুয়েশন যেটা আসছিল এইটা, আরেকটি ইকুয়েশন জাস্ট এটার আগের লাইন যেটা ছিল ইউ নট এন আই বাই এল। এই এন কে এন বাই এল লেখা যাইতো, তো এখানে এন এল দুইটাই দেওয়া আছে, তো তুমি এটাও ইউজ করতে পারো, বা এক লাইন করে এন এর মানটা বের করে দ্বিতীয় প্রথমটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কেউ তোমাকে কোনো খারাপ নজরে দেখবে না এটা করলে। এর মধ্যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 2.518 × 10⁻³ টেসলা হলে এতে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে, বি দেয়া আছে, কত তড়িৎ প্রবাহিত হচ্ছে তোমাকে আই বের করতে বলেছে, বুঝছো? কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, কেউ আর মাতব্বরি করে এনআই বের করো না, এনআই চায়নি, আই চাইছে। কিন্তু আমরা জানি কি, আমরা জানি এক লাইনে করবো, বুঝছো? এত বহুবার লাইন করে করার ইচ্ছা নেই। এপসিলন নট বড় হাতের এন আই ডিভাইড বাই এল। তুমি চাইলে মাতব্বরি করতে পারো, তুমি লিখতে পারো যে আমরা জানি এন সমান এন বাই এল, এটা বের করে তারপর লিখতে পারো যে বি সমান এত এন আই। এত কিছু করার দরকার নেই, একবারে ফর্মুলা জানি, একবারে ডাইরেক্ট অ্যান্সার হবে, একবারে অ্যান্সার হবে। এটার জাস্ট আগের লাইনই তো এইটা, এটা দিয়ে করলে কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে বি এর মান কত? আচ্ছা আগে আই যেহেতু বের করবো, আইটাকে একপাশে নিয়ে আসি, তাহলে বি এল মিউ নট এন। বি এর মান কত? 2.518 × 10⁻³ অনেক কম, হ্যাঁ অনেক ক্ষুদ্র একটা, তার মানে কারেন্ট হয়তো বেশি হবে না। এল কত? 10 সেন্টিমিটার। 72 সেন্টিমিটার দিয়ে কোনো কাজ আছে আমাদের? সেন্টিমিটার আমাদের কোনো কাজের না, আমাদের কাজের বানায় নিতে হবে, এটাকে মিটার বানায় নিতে হবে। 0.1 মিটার, এটা মানে হচ্ছে 0.1 মিটার। একক সব সময় মাথায় রাখবা, এককে যেন ভুল না হয়। ডিভাইড বাই মিউ নট, এটার ভ্যালু আসলে আমরা জানি 4π × 10⁻⁷ ইন্টু এন। এন কত দেওয়া আছে? এন দেওয়া আছে 200। এটা একটু হিসাব করবা, তাহলে কারেন্ট আয়ের মানটা বের হবে। এটা একটু আমরা হিসাব করি, আসো। এটা আসে 1 × 10⁻⁷, খুবই কম, খুবই কম। এই সরি সরি সরি, না না ঠিক আছে, আমি তো 10⁻⁷ দেইনি এখানে। এটা আসে 1, তাই বলি এত কম কেন? এটা আসে 1 অ্যাম্পিয়ার, এটা আসে 1 অ্যাম্পিয়ার। 1.001 আসে, ওটা ভ্যালু উল্টালা ধরার কারণে আসছে, এমনিতে ঠিকই আছে। এটা আসে 1 অ্যাম্পিয়ার, বুঝছো? তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করো, তাহলে এটার মধ্যে এই পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে ভেতরে। হ্যাঁ দেখো এখানে বলছে এর মধ্যে কোনো বিন্দুতে, মানে যে কোনো বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু এটাই হবে, এটাই হবে, বুঝছো না? ছোট এক লাইনের অঙ্ক, চাইলে তুমি 2-3 লাইনেও করতে পারো, তোমাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না। আচ্ছা আরেকটা অঙ্ক দেখো, দেখো আর ব্যাসার্ধের একটি অসীম দৈর্ঘ্য, আর ব্যাসার্ধের একটি অসীম দৈর্ঘ্য কঠিন চক্রাকৃতির তারের মধ্যে, চোং দেখে কনফিউজড হয় না, এটা আসলে সিলিন্ডার,
এটা আসলে সিলিন্ডার, হ্যাঁ, কঠিন সিলিন্ডার তারের মধ্যে দিয়ে মোট আই কারেন্ট তার প্রস্থচ্ছেদের উপর সমানভাবে বণ্টিত হয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে টোটাল আই কারেন্ট যাচ্ছে, প্রস্থচ্ছেদ পুরা জায়গাটা মিলে সমানভাবে বণ্টিত হয়ে আই কারেন্টটা যাচ্ছে। তারের অক্ষ থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। তারের অক্ষ থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, যেখানে আর ব্যাসার্ধের চেয়ে ছোট হতে পারে, ব্যাসার্ধের চেয়ে বড় হতে পারে। আচ্ছা, আমাদের আসলে তারটা আঁকাইতে হবে আগে, আমাদের আসলে তারটা আঁকাইতে হবে। একটু বড় করে আঁকাই, একটু বড় করে আঁকাই। আচ্ছা, লা 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 লা, এই একটু বড় হবে, নিচে একটু বড় হবে, এই তো পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তার, বুঝছো? এটা হচ্ছে আমাদের তার। এই তারে, এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে? আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, দুইটা নেই, আমাদের দুইটা লাগবে। তুমি আবার ঝামেলা করা শুরু করেছো, বলেছি না ক্লাসের মধ্যে ঝামেলা করবে না। এই যে, আচ্ছা, আমাদের দুইটা করা লাগবে। একটা হবে কি, একটা হবে এই যে এর যে অক্ষ আছে, তারের যে অক্ষটা আছে, সেই অক্ষ থেকে, সেই অক্ষ থেকে কম ব্যাসার্ধ নিয়ে, তারের চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে একটা জায়গা নিব, তারের চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে একটা ক্ষেত্র নিব। এই ক্ষেত্রের মধ্যে বা এই পরিধির মধ্যে, এই জায়গার মধ্যে আমার চৌম্বক ক্ষেত্রের মান বের করব এখানে। আচ্ছা, আরেকটা কি করব? আরেকটা হবে আমি কেন্দ্র থেকে বেশি ব্যাসার্ধ নিব, কেন্দ্র থেকে বেশি ব্যাসার্ধ নিব, বেশি ব্যাসার্ধ নিব, এই যে বেশি ব্যাসার্ধ নিলাম, কেন্দ্র থেকে বেশি ব্যাসার্ধ নিলাম। বেশি ব্যাসার্ধ নিয়ে এখন আমি প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই। তো এখানে দেখো প্রত্যেকটা জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু সমান হবে। কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মানটা হবে এইটা। কারেন্ট এইদিকে, চৌম্বক ক্ষেত্র হবে এই দিক দিয়ে, ঘুরতেছে, চৌম্বক ক্ষেত্র কিন্তু ঘুরতেছে এদিক থেকে। সো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু চৌম্বক ক্ষেত্র ঘুরতেছে, প্রত্যেকটা জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে। সবগুলো জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? সমান হবে, সমান হবে। এই জন্যে সুবিধা আমাদের একটা, সবগুলো জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে। এখানেও চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে, সমান হবে। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে যখন আমাদের আর বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোট, এই অবস্থায় আমরা একটু হিসাব করি। আমাদের এই যে এইটুকু আর যে নিছি, এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোট। এই যে আর, এই আর হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ তার চেয়ে ছোট। আচ্ছা, যদি ছোট হয়, যদি ছোট হয় তাহলে আমার বের করতে হবে চৌম্বক ক্ষেত্র, যে কোনো একটা পয়েন্টের চৌম্বক ক্ষেত্র। আমাকে কিন্তু বলে দিছে যে সমানভাবে বণ্টিত হয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটার ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এ সমান সমান কত? এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার। এ সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে একটু তোমরা যখন চলতরিৎ পড়ছিলা মনে করাই দিই, চলতরিতে তোমরা প্রবাহ ঘনত্ব পড়ছো, তোমরা প্রবাহ ঘনত্ব পড়ছো, যে প্রবাহ ঘনত্ব যে সমান সমান কত ছিল? যে সমান সমান কত ছিল? যে সমান সমান ছিল, যে সমান সমান ছিল আই ডিভাইড বাই এ। আচ্ছা, তাহলে কত আসে এখানে? যে সমান সমান কত আসে? যে সমান সমান আই এর মান তো নির্দিষ্ট, ডিভাইড বাই এ হচ্ছে পাই আর স্কয়ার। এটা হলো আমাদের প্রবাহ ঘনত্বের মান। প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাকে বলছে এটা সুষমভাবে বণ্টিত হয়ে, যে সমানভাবে বণ্টিত হয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো মানে প্রত্যেক একক ক্ষেত্রফলের মধ্যে সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে। তুমি এইখানে একটা ক্ষেত্রফল নাও, যে পরিমাণ কারেন্ট পাবা, এখানে একই পরিমাণ ক্ষেত্রফল পাও, একই পরিমাণ কারেন্ট পাবা। মাঝখানে একক ক্ষেত্রফল নিলে যে পরিমাণ কারেন্ট পাবা, সাইডে একক ক্ষেত্রফল নিলেও ঠিক সেম পরিমাণ কারেন্ট ওটার মধ্যে দিয়ে যাবে। এই টোটাল মিলে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এইটা কিন্তু কনস্ট্যান্ট, এই রাশিটার মান কিন্তু কনস্ট্যান্ট। এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট একটা জিনিস, এটা হলো কনস্ট্যান্ট। ঠিক আছে,
আচ্ছা, তাহলে প্রবাহ ঘনত্ব এটা একটু মাথায় রেখো, চলাচলিতে আমরা পড়ছিলাম এটা। এখন এখন প্রথমে আমরা জানি ইন্টিগ্রেশন বি ডিএস, হ্যাঁ, বি ডিএস ইকুয়ালস টু এপসিলন মিউ নট আই। এখন আমি ঘুরতেছি যেদিক দিয়ে, চৌম্বক ক্ষেত্রও সেদিকে, আমি ঘুরতেছিও ধরো এদিক দিয়ে, যেই চৌম্বক ক্ষেত্র যেই এরিয়াটা নিছি, যেই সার্কেলটা নিছি, এই সার্কেল বরাবরই আমি ঘুরতেছি, এই সার্কেল বরাবরই চৌম্বক ক্ষেত্রও ঘুরতেছে। তাহলে আমার হাঁটার দিক চৌম্বক ক্ষেত্রের দিক সমান, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, কাজেই এটা আসবে আমাদের বি ডিএস cos 0 ডিগ্রি মানে 1। আচ্ছা, তাহলে ইনটু মিউ নট আই। আচ্ছা, বি যেহেতু কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট? কারণ এই সার্কেলে প্রত্যেক বিন্দুতে একই চৌম্বক ক্ষেত্র হয়ে ঘুরতেছে, তাহলে একই বি এর মান সেম এখানে। বি কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু মিউ নট আই। আচ্ছা, দেখো বি থাকলো, ডিএস মানে কি? ডিএস মানে যেই পথ দিয়ে আমি ঘুরতেছি সেই পথের পরিধি, তাহলে এটা হবে এস হয়ে যাবে। এস মানে কি? এস মানে হচ্ছে 2 পাই আর, এস মানে হচ্ছে 2 পাই আর, এস মানে হচ্ছে আমাদের 2 পাই আর। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু ইউ নট। এখন আই মানে কত? আই মানে হচ্ছে, আই মানে কত? আই মানে কত? আই আই মানে হচ্ছে, দেখো এটা এটা বুঝো, এটা বুঝো, দেখো যে হচ্ছে কি, যে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত চৌম্বক ক্ষেত্র, তড়িৎ। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে জে। তাহলে দেখো তো, আমি যেইটুকু জায়গা নিছি, আমি যেইটুকু জায়গা নিছি, আমি কতটুকু জায়গা নিছি? আমি জায়গা নিছি তোমার এই যে এই পরিমাণ। আমি যেটুকু জায়গা নিছি, এইটুকু জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে? এখানে একটা ক্ষেত্রফল আছে, আমাকে বলে দিছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়। তাহলে এইখানে আমি যে তলটা নিছি, যে ক্ষেত্রফলটা নিছি সবুজ, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই এনক্লোজড, এটা কত হবে? এটা হবে যে গুণন এই যে ছোট সবুজ, এই ছোট সবুজ ক্ষেত্রফল, ছোট সবুজ ক্ষেত্রফল যেটাকে আমি বলছি ধরো এ ড্যাশ, ছোট সবুজ ক্ষেত্রফল। ছোট সবুজ ক্ষেত্রফলের মান কত? ছোট সবুজ ক্ষেত্রফলের মান কত? পাই ছোট হাতের আর স্কয়ার, কারণ এই ছোট সবুজ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট হাতের আর। তাহলে আমার কারেন্টের মান হবে জে পাই আর স্কয়ার। তো এখানে বসায় দাও, তাহলে জে পাই আর স্কয়ার, এটা আমাদের বসাইলাম জে পাই আর স্কয়ার। জে মানে কত? আই ডিভাইড বাই পাই বড় হাতের আর স্কয়ার। জে মানে হচ্ছে আবার আই ডিভাইড বাই পাই বড় হাতের আর স্কয়ার। এখানে আছে আমাদের ছোট হাতের পাই আর স্কয়ার, সামনে একটা বসে আছে মিউ নট, ইকুয়ালস টু আমাদের এখান থেকে কত আসে? আবার এখান থেকে আসে বি ইন্টু 2 পাই আর, তাই না? এটাই তো আসে। আচ্ছা, কাটাকাটি যায়, দেখো তো কাটাকাটি যায় কিনা? কাটাকাটি তো যায়, এই যে দেখো পাই এখান থেকে কাটা, এই যে পাই এখান থেকে কাটা, পাই এখান থেকে কাটা, পাই এখান থেকে কাটা। আচ্ছা, তাহলে থাকলো কি এখানে? তাহলে থাকলো কি এখানে? থাকলো বি সমান সমান, বি সমান সমান, আচ্ছা, মিউ নট আর স্কয়ার, এখানে একটা আই আছে, আই মিউ নট আর স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের আর স্কয়ার ইন্টু 2 পাই আর। দেখো এই যে এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কাটাকাটি চলে যায়, তাহলে বি সমান সমান থাকে, বি সমান সমান থাকে মিউ নট আই আর ডিভাইডেড বাই 2 পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, এটা হচ্ছে ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান, ভেতরে যে কোনো কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব আরে চৌম্বক ক্ষেত্রের মান, কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব আরে চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, তাহলে যদি এমন হয় যে আমার আর এর মানটা বড় হাতের আর এর চেয়ে বেশি, মানে আমি যে বিন্দুতে বের করতে চাচ্ছি সেই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব আমার যে তার আছে সেই তারের ব্যাসার্ধের চেয়ে বেশি, যদি এমন হয় যে তারের ব্যাসার্ধের চেয়ে বেশি, তাহলে কট খেয়ে গেলাম। কট খাইনি কিন্তু আসলে। দেখো দেখো
এইটুকু তো সেম, তাই না? এখানে আই মানে হচ্ছে আই এনক্লোজড, এখানে আই কিন্তু আই এনক্লোজড, আই এনক্লোজড। আচ্ছা, তাহলে এখানেও তো সিমিলার, এখানেও তো সিমিলার হবে, এই জিনিসটাই এখানেও হবে। তাহলে পুরা লাইনটা যদি করি, এখানেও আমি যেদিক দিয়ে ঘুরবো চৌম্বক ক্ষেত্র সেদিক দিয়ে ঘুরবে, কস থিটা এখানেও তোমার কস 0 হবে, এখানেও 1 হবে। সো এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত সমান, এই পর্যন্ত সমান। তাহলে বি ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু মিউ নট আই এনক্লোজড। আচ্ছা, এখন এখানে এনক্লোজড কারেন্টের পরিমাণ কত? এই যে পুরা পথটা নিছি, এবার এবার কিন্তু আমি যে পথটা নিছি সেই পথের মধ্যে এই পুরা তারটাই চলে আসছে, তারের সম্পূর্ণটা চলে আসছে। তাহলে তারের মধ্যে দিয়ে যে আই কারেন্ট যাচ্ছে, আমার এই ক্ষেত্রফলের মধ্যে সেই আই কারেন্টটাই আছে, পুরা আই কারেন্টটাই কিন্তু এখানে আছে। তাহলে আই এনক্লোজ সমান সমান হবে আমাদের প্রশ্নে দেওয়া কারেন্টের সমান, মানে আই কারেন্টের সমান, এই আই কারেন্টের সমান হবে এটা। তাহলে বি ইন্টিগ্রেশন ডিএস, ডিএস চলে আসবে এস, এস মানে কি? এস মানে আমি এই যে বড় যে বৃত্ত, সবুজ বৃত্ত দিয়ে ঘুরতেছি, সেই বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত হবে? 2 পাই আর। বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই, যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট আই। তাহলে বি সমান সমান আমাদের আসে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর, মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। ঠিক আছে, মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর, এটা আসে আমাদের উত্তর। কখন আসে? যখন আর এর মানটা বড় হাতের আর এর চেয়ে বড়। আর এটা কখন আসে? যখন আর এর মানটা বড় হাতের আর এর চেয়ে ছোট। এমনটা হয়, বুঝছো? এইটা হলো আমাদের অ্যাম্পিয়ার্স ল এর কিছু অ্যাপ্লিকেশন, কিছু অঙ্ক। এটা হয়তো বা তোমাদের অ্যাডমিশনে হয়তো আসতে পারে, নাও আসতে পারে, বলা যায় না, দেখে রাখতে পারো। এরপরে আমরা এখন দেখব হল বিভব। হল, হল বিভব এবং হল ইফেক্ট। জিনিসটা মজার, হ্যাঁ জিনিসটা আসলে একটু মজার। একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি একটা পাত নাও, এটা কি নিছো? একটা পাত নিছো, একটা পাত নিছো, এটা একটা পাত, একটা ধাতুর একটা পাত। এই পাতের দুই পাশে তুমি বিদ্যুতের কানেকশন দিছো। ধরো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তোমার এদিক থেকে এইদিকে, এটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে বলো তো? বিদ্যুৎ যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে? ইলেকট্রনের প্রবাহ কিন্তু এই পাশ থেকে এই পাশে। তো দেখা যায় অনেক ইলেকট্রন এ পাশ থেকে এ পাশে গতিশীল অবস্থায় থাকে, অনেক ইলেকট্রন এ পাশ থেকে এ পাশে গতিশীল অবস্থায় থাকে। তো ইলেকট্রনের গতি, ইলেকট্রনের গতি এটাকে আমি বলতেছি ধরো ভি বেগে এটা গতিশীল আছে, ভি বেগে এটা গতিশীল আছে। এখন তুমি যদি এই পাতের উপর একটা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করো, পাতের উপর একটা চৌম্বক ক্ষেত্র যদি তুমি অ্যাপ্লাই করো, ধরো চৌম্বক ক্ষেত্র তুমি অ্যাপ্লাই করতেছো একদম উপর থেকে ভেতরের দিকে, উপর থেকে তো ভেতরের দিকে তুমি চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করতেছো। তোমার চুম্বক ক্ষেত্রটা আছে কোন দিকে? তোমার চুম্বক ক্ষেত্র আছে কিন্তু একদম এই সম্পূর্ণ পাত জুড়ে ভেতরের দিকে, সম্পূর্ণ পাত জুড়ে ভেতরের দিকে, ভেতরের দিকে আছে চুম্বক ক্ষেত্র। এই যে সবগুলো চুম্বক ক্ষেত্র ভেতরের দিকে, এটা সুষম চুম্বক ক্ষেত্র। এখন তুমি তোমার যে আহ, বাম হাতের নিয়ম ইউজ করতে পারো, লেফট হ্যান্ড রুল ইউজ করতে পারো, অথবা ক্রস গুণফলটা ইউজ করতে পারো। ক্রস গুণফল মানে যে ভি এর দিক, বি এর দিক, ভি বি ক্রস করলাম, ভি থেকে বি এর দিকে আমি ক্রস করলাম, ভি থেকে বি এর দিকে ক্রস করলাম, তাহলে নিচের দিকে আমার বল অনুভব হওয়ার কথা। কিন্তু এটা যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, কাজে নিচের দিকে হবে না, এটা হবে উল্টা দিকে বা উপরের দিকে। তো এর একটা বল অনুভব করবে, এই ইলেকট্রনটা একটা গতিশীল চার্জ, গতিশীল চার্জ একটা বল অনুভব করবে উপরের দিকে, ধরলাম আমি এফ বি পরিমাণ সে বল অনুভব করবে। এফ বি মানে চৌম্বক বল অনুভব করবে উপরের দিকে। এখন উপরের দিকে সে যদি একটা ধাক্কা অনুভব করে, তাহলে একটা কাজ হবে না, ইলেকট্রন উপরে সরে যাবে না? ইলেকট্রন উপরে সরে যাবে কিনা? ইলেকট্রন কিন্তু উপরে তখন সরে যাবে, ইলেকট্রন কিন্তু তখন উপরে সরে যাবে। এই সরে যাওয়াকে বলে হল ইফেক্ট, এই সরে যাওয়াকে বলে হল ইফেক্ট। তাহলে ইলেকট্রন কোন দিকে সরে যাবে? ইলেকট্রন উপরের দিকে সরে যাবে। কাজে তখন দেখা যাবে এরকম একটা ঘটনা ঘটবে, তখন দেখা যাবে এরকম একটা ঘটনা ঘটবে যে ইলেকট্রনগুলো
ইলেকট্রনগুলো যে আসতেছে, ইলেকট্রন আসার সময় সে এই পথ দিয়ে যাবে, এসব জায়গায় অনেক ইলেকট্রন জমা হবে, সবগুলো ইলেকট্রন এই দিকে চলে আসবে, তারপর তারা ভিতরে চলে যাবে। এখন দেখো তাহলে এই পাশে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে না? এই পাতের মধ্যে তো ইলেকট্রন প্রোটন সরানো আছে ভালো মতো, তো ইলেকট্রন যখন আসতেছে সবগুলো ইলেকট্রন ধাক্কা খেয়ে উপরের দিকে সরে যাচ্ছে, তারপরে উপর দিক দিয়ে দিয়ে সামনে যাচ্ছে, আলটিমেট এই পাশে তো আসাই লাগবে, কারণ বিভব পার্থক্য প্রয়োগ করছি, ফ্লো তো হইতেই হবে। ফ্লো হওয়ার সময় তারা ধাক্কা খেয়ে উপর দিক দিয়ে সরে যাচ্ছে, এই যে ও মাগো ধাক্কা লাগতেছে, সরে যাইতেছে সে আস্তে আস্তে, এইদিকে ইলেকট্রনের পরিমাণটা অনেক বেড়ে গেছে। সো এইদিকে তুমি দেখবা এদিকে নেগেটিভ চার্জ, এইদিকের যে ভোল্টেজ, এই ভোল্টেজগুলো নেগেটিভ হবে, এই পাশে অনেক নেগেটিভ ভোল্টেজ দেখা যাবে এই পাশে। এবং এ পাশে যদি নেগেটিভ ভোল্টেজ দেখা যায়, তাহলে সেই তুলনায় এ পাশের নেগেটিভ ভোল্টেজের তুলনায় নিচের দিকে পজিটিভ ভোল্টেজের মান অনেক বেড়ে যাবে, হবে কি না? নিচের দিকে পজিটিভ ভোল্টেজের মান অনেক বেড়ে যাবে, আর উপরে নেগেটিভ ভোল্টেজের মান বেড়ে যাবে, কারণ ওই পাশে ইলেকট্রন বেশি তাই এটা নেগেটিভ, এই পাশে ইলেকট্রন তো নাই, জন্য এই পাশটাই হচ্ছে পজিটিভ। এমন না যে এখান থেকে ইলেকট্রন ও পাশে চলে যাচ্ছে, তুমি চিন্তা করো এই পাশে ধরো 100টা ইলেকট্রন আছে, এই পাশে স্বাভাবিকভাবে যা থাকার কথা তাই আছে, ধরো 10টা ইলেকট্রন আছে, তাহলে ওই পাশে নেগেটিভ চার্জ বেশি। এখন পটেনশিয়াল তো একটা আপেক্ষিক জিনিস, যে আমার কাছে 100 টাকা ছিল, আগে সবার কাছে 100 টাকা ছিল, সবাই সমান, কিন্তু এখন বাজার থেকে 1 কোটি টাকা এসে ওই পাশে চলে গেছে, তাহলে আমি বলতেছি এ পাশের চেয়ে এ পাশের বিভবটা, নেগেটিভ বিভবটা বেশি, এ পাশে পজিটিভ বিভবটা বেশি, এ পাশের নেগেটিভ বিভবটা বেশি, অর্থাৎ এ পাশের ভোল্টেজ বেশি, এ পাশের ভোল্টেজ কম, এ পাশের নেগেটিভ ভোল্টেজটা অনেক বেড়ে যাচ্ছে, এই পাশের নেগেটিভ ভোল্টেজটা অনেক বেড়ে যাচ্ছে, আগে যা ছিল তার চেয়ে নেগেটিভ ভোল্টেজ এখন অনেক বেড়ে গেছে, বা ভোল্টেজ ওভারঅল ভোল্টেজটা এই পাশে অনেক কমে যাচ্ছে, কারণ ইলেকট্রন অনেক পাশে চলে আসছে। এই কমে আসে যাওয়ার কারণে বা এই যে পার্থক্য হওয়ার কারণে, ভোল্টেজের পার্থক্য হওয়ার কারণে একটা মজার জিনিস দেখা যায়, মজার জিনিসটা এরকম, একটা মজার জিনিস দেখা যায় এরকম, যে এই দুই জায়গার মধ্যে একটা হল ভোল্টেজ পার্থক্য দেখা যায়, একটা ভোল্টেজ পার্থক্য দেখা যায়, এই ভোল্টেজ পার্থক্যকে বলে হল ভোল্টেজ পার্থক্য, হল ভোল্টেজ পার্থক্য। এখন ধরো এইটা একটা সাম্যাবস্থায় চলে আসলো, প্রবাহিত হইতে হইতে এমন একটা অবস্থায় চলে আসলো যে আর একটা সাম্যাবস্থায় চলে আসলো। সাম্যাবস্থা মানে কি রকম? সাম্যাবস্থা মানে এখন নতুন একটা ইলেকট্রন যখন আসে, এখান থেকে তো ইলেকট্রন আসতেছে, নতুন একটা ইলেকট্রন যখন আসলো এখানে, সেই ইলেকট্রনটা প্রথমত এই যে উপরের দিকে তো একটা ফোর্স অনুভব করবে, উপরের দিকে তার একটা ফোর্স অনুভব করবে চৌম্বক বলের কারণে, একটা সে ফোর্স অনুভব করবে চৌম্বক বলের কারণে, ফোর্স সে অনুভব করবে, এই ফোর্সটা ধরো এই রকম, এই যে সে উপরের দিকে একটা এফ বি পরিমাণ বল অনুভব করলো। আবার তো একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা ভোল্টেজ পার্থক্য দেখা যাচ্ছে, ওই পাশে অনেক নেগেটিভ, এ পাশে অনেক পজিটিভ। তোমরা জানো কি না যে নেগেটিভ ভোল্টেজ নেগেটিভকে বিকর্ষণ করে, নেগেটিভকে বিকর্ষণ করে, সো ও পাশ থেকে এটাকে ধাক্কা দিবে নিচের দিকে, আবার এ পাশে পজিটিভ তারা আকর্ষণ করবে। এই যে বিভব পার্থক্য তৈরি হইলো, এই বিভব পার্থক্যের কারণে ইলেকট্রনটা নিচের দিকে আসতে চাবে, এই পজিটিভের দিকে আসতে যাবে, নেগেটিভ থেকে দূরে সরে যেতে চাবে। চাওয়া উচিত কিনা? সকাল্লাদ আছে নাকি? হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। তাহলে এইখানেও ইলেকট্রন নিচের দিকে আসতে চেষ্টা করবে। এখন আমি সাম্যাবস্থা মানে এমন অবস্থা বুঝাচ্ছি, সাম্যাবস্থা মানে আমি এমন অবস্থা বুঝাচ্ছি যেখানে এই যে ইলেকট্রিক ফোর্স যেটা, এই যে ইলেকট্রিক ফোর্স যেটা, এই ইলেকট্রিক ফোর্স এবং উপরের যে চৌম্বক বল, চৌম্বক ফোর্স, এই দুটা সমান হয়ে যায়, এই দুটা সমান হয়ে যায়, বা লরেন্জ বল সমান হয়ে যায়। লরেন্জ বল মানে কি বলতো? লরেন্জ বল মানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের লব্ধি। লব্ধি বলে মূর্খরা, আমরা তো মূর্খ না, আমরা হলাম জ্ঞানী শিক্ষিত, আমরা আর লব্ধি বলবো না, আমরা বলবো লরেঞ্জ। এই দুটা লরেঞ্জ জিরো হয়ে যায়, লরেঞ্জ ফোর্স জিরো হয়ে যায়। তো লরেঞ্জ ফোর্স জিরো হয়ে যাওয়া মানে কি? মানে সে না এইদিকে যাবে না সে এইদিকে যাবে, ইলেকট্রনটা সোজা পার হয়ে চলে আসে। এই অবস্থাকে আমরা বলছি সাম্যাবস্থা, এই অবস্থাকে আমরা বলি সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় 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 এই বলের মান, ইলেকট্রিক ফোর্সের মান আর ম্যাগনেটিক ফোর্সের মান সমান হয়ে যায়। দিক তো উল্টা, ঠিক আছে, দিক আমি আঁকাচ্ছি না, তখন মান লিখছি, ভেক্টর চিহ্ন দেইনি কিন্তু মান লিখছি, এই দুটা সমান হয়ে যায়। তুমি যদি ভেক্টর চিহ্ন দাও তাহলে ভেক্টর চিহ্ন দিলে একটা মাইনাস দেওয়া লাগবে, একই মান খালি দিক উল্টা, তো ভেক্টরে যাইতেছি না, মানের মধ্যেই থাকি আমরা।
এই দুটো সমান। আমাকে বলো তো Fe ইলেকট্রিক ফোর্সের মান কত? এই বিভব পার্থক্যের কারণে এইখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র কোন দিকে তৈরি হবে? এই যে উপরের দিকে তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র উপরের দিকে তৈরি হবে, যার কারণে ইলেকট্রনটা নিচের দিকে ধাক্কা খাবে। ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ধাক্কা খায়, তাই না? যেহেতু নেগেটিভ চার্জে সবই উল্টা হয়ে যায়। চৌম্বক বলের দিক উল্টে যায়, ইলেকট্রিক বলের দিক উল্টে যায়, সবই উল্টে যায়। তো ইলেকট্রনটার উপরের দিকে ইলেকট্রন ক্ষেত্র তৈরি হবে। আর সে কি পরিমাণ বল অনুভব করবে? ই পরিমাণ। ই হচ্ছে তার ইলেকট্রনের চার্জ, আর ই হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের মান। আর এখানে কি ছিল? কিউ ভি বি সাইন থিটা, মনে আছে? কিউ মানে কি? চার্জ। এখানে চার্জ কত? এখানে চার্জ হচ্ছে ই পরিমাণ, কাজে কিউ না লিখে আমি লিখলাম ই ভি বি সাইন থিটা। মজার বিষয়, এখানে ইলেকট্রন গতিশীল কোন দিকে বন্ধু? বলো, ইলেকট্রন গতিশীল কোন দিকে? ইলেকট্রন গতিশীল এই দিকে গতিশীল, যার কারণে তার গতি এইদিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান 1, যেটা লেখা না লেখা একই জিনিস। এখানে সাইন থিটা সমান সমান 1। আচ্ছা, লেখা না লেখা একই জিনিস, লিখলাম না। আমাকে একটা জিনিস দেখো, একটা জিনিস বলো, এই চিত্রটাকে যদি আমি এভাবে না লিখে, চিত্রটাকে আমি যদি এভাবে না আঁকিয়ে এভাবে আঁকাই, এই যে পাত, এই পাতটা ধরো এই পরিমাণ পুরু, তাহলে কি হয়েছে? এখানে এক পাশে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এক পাশে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আচ্ছা, এই ইলেকট্রনটা সোজাসুজি এখন পার হয়ে চলে যাবে। এই যে পুরুত্ব, এই পুরুত্বকে ধরো আমি বললাম টি, আর এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমি বললাম ডাব্লিউ। বুঝিও কিন্তু, পুরুত্বকে আমি কি বলছি? টি। আর এইটাকে, এই যে এই পাশের যে প্রস্থ, এটাকে আমি বলছি কত? এটাকে বলছি আমি ডাব্লিউ। আচ্ছা, তাহলে তোমরা এটা পড়ছো কিনা? এই যে ডাব্লিউ, এই যে দূরত্ব ডাব্লিউ, তোমরা এটা পড়ছো কিনা যে দুইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ভি বিভব পার্থক্য তৈরি করো, তাহলে তার মধ্যে যে ই হয়, দুটো জায়গার মধ্যে যদি তুমি ভি তড়িৎ পার্থক্য তৈরি করো, বা দুইটো সমান্তরাল জায়গার মধ্যে যদি তুমি ভি তড়িৎ পার্থক্য বা বিভব পার্থক্য তৈরি করো, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র ই তৈরি হয়, যদি এদের মধ্যবর্তী দূরত্ব হয় ডি, তাহলে ই সমান সমান ভি বাই ডি। এটা পড়ছো কিনা? এটা পড়ছো, অবশ্যই পড়ছো, হয়তো ভুলে গেছো। বিভবকে দূরত্ব দিয়ে ভাগ করলে আমি তড়িৎ ক্ষেত্র পাই। আচ্ছা, তাহলে এইখানে আমার কি বলতে পারি? আমি এখানে তড়িৎ ক্ষেত্র ই সমান সমান আমি কি বলতে পারি? এখানে তড়িৎ ক্ষেত্র ই সমান সমান আমি বলতে পারি ই সমান সমান ভি। কোন ভি? এখানে একটা হল ভোল্টেজ তৈরি হয়েছে ভিএইচ, সেই ভিএইচ ডিভাইড বাই এই দুই জায়গার দূরত্ব ডাব্লিউ লিখতে পারি আমি এখানে। তাহলে এটা যদি এখানে বসায় দাও, ই প্রথমত ই তো থাকবেই না, কারণ ই আর ই কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে ই সমান সমান ভিএইচ বা হল ভোল্টেজ ডিভাইডেড বাই ডাব্লিউ ইকুয়ালস টু ভি কি? ইলেকট্রনের বেগ ডিভাইড বাই বি। এখন ইন্টু বি। এখন ইলেকট্রনের বেগ, ইলেকট্রন কত বেগে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়? ইলেকট্রনের বেগ কিন্তু তারণ বেগ, ইলেকট্রন তারণ বেগ দিয়ে প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তোমরা কি এটা পড়ছো? তারণ বেগ, এই যে এই ইকুয়েশনটা পড়ছো না? চলতরিতে একদম প্রথম দিকে আই ইকুয়ালস টু ভি, না এটা পড়ছো না? এখানে অনেকে ভিডি লেখে, ড্রিফট ভেলোসিটি বলে। যাই হোক, এটা পড়ছো কিনা? এটা কিন্তু আমরা পড়ছি আই ইকুয়ালস টু ভি, না চলতরিতে পড়ছি একদম প্রথম দিকে। মনে করো, চলতরিতে প্রথম দিকে এই ইকুয়েশনটা আমরা পড়ছি। এখানে ভি হচ্ছে ইলেকট্রন যেই বেগে প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা ড্রিফট ভেলোসিটি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন আছে সেই পরিমাণ হচ্ছে এন। একক আয়তনে বা 1 মিটার কিউবে কি পরিমাণ ইলেকট্রন আছে।
আর এ হচ্ছে যেই তারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে এটা যদি এটা এই তার হয় তাহলে এই যে এ, এখানে যেটা এ, এখানে এ হবে এইটা, এখানে এ হবে এইটা, এটা হবে এ, কুচু 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 কুচু, এই যে এইটা হবে এখানে এ। আচ্ছা, এটা আমরা পড়ছি, রাইট? এটা আমরা পড়ছি। তাহলে ভি সমান কত লেখা যায়? ইলেকট্রনের বেগ সমান কত লেখা যায়? আই ডিভাইড বাই ই এন এ। এ সমান সমান কত লেখা যায়? এ সমান সমান কত? এ সমান সমান দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করো, এই যে এটা আর এটা গুণ করো, ডাব্লিউ টি। তাহলে আই ডিভাইড বাই ই এন ডাব্লিউ টি, ই এন ডাব্লিউ টি, এটা হচ্ছে আমাদের ভি। এই ভি এর মানটা একটু এখানে বসাও, কষ্ট করে একটু বসাও, কষ্ট করে একটু বসাও, কষ্ট করে। ভি এইচ ডিভাইড বাই ডাব্লিউ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই, আচ্ছা, আই বি ডিভাইডেড বাই ই এন ডাব্লিউ টি। তুমি অনেক আনন্দিত হবা জিনিসটা দেখে। এতক্ষণ পর একটা আনন্দের একটা খবর আসছে যে ডাব্লু আর এই ডাব্লু কাটাকাটি চলে যায়, ডাব্লু আর ডাব্লু কাটাকাটি চলে যায়। তাহলে এটাকে যদি একটু সাজায় লেখো, এটাকে যদি একটু সাজায় লেখো, ধরো একটু সাজায় লিখবো, আমরা একটু সাজায় গুছায় লিখতে চাই, কারণ সৌন্দর্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাম্যাবস্থাটাকে একটু এপাশে লিখতে চাই, কারণ সৌন্দর্য একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস, জীবনে খুব অর্থবহ একটা জিনিস হচ্ছে সৌন্দর্য। আচ্ছা, সৌন্দর্য দেশ ও জাতির অনেক উপকার সাধন করে। আচ্ছা, তাহলে ভিএইচ সমান সমান আমাদের কত আসতেছে? ভিএইচ সমান সমান কত আসতেছে? এটাকে আমরা এভাবে লিখতে পারি, বিআই বিআই ডিভাইড বাই এন টি ই, বিআই ইকুয়ালস টু ডিভাইড বাই এন টি ই, যেখানে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র আমি অ্যাপ্লাই করছি, আই হচ্ছে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে আই, যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এন। দেখো কারেন্টের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রটা কেন নিইনি, কারণ কারেন্ট কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কারেন্ট কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ কারেন্ট যেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমি সেই ক্ষেত্রফলটা নিই, বুঝছো? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ক্ষেত্রফল। তাহলে বি হলো আমাদের চৌম্বক ক্ষেত্র, ঠ্যাও, আই হলো আমাদের প্রবাহিত কারেন্ট, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, কি পরিমাণ ইলেকট্রন আছে, কি পরিমাণ ইলেকট্রন আছে, টি হচ্ছে আমার এই জিনিসের পুরুত্ব, আমি এই যে পাতটা নিছি, এই পাত কতটুকু পুরু, এই পাতের পুরুত্ব হচ্ছে আমাদের টি, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটাকে মনে রাখতে পারো এইভাবে, এটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো যে ভিএইচ বা হল ভোল্টেজ ইকুয়ালস টু বিনতে। বিনতে অনেকে, যে একটা আরবি ভাষা আছে, মানে অনেকের নাম আছে, যে ফাহিম বিনতে জামাল, করিম বিনতে কামাল, এরকম অনেক বিনতে থাকে। তো সেই বিনতে, মেয়েদের নামে অনেক বিনতে থাকে। তারপরে আরেকটা বিনতে মনে রাখতে পারো, হিন্দিতে একটা গান আছে, বিনতে রে বিনতে রে বিনতে রে, ধরো ওই বিনতে, হ্যাঁ ওই বিনতে, খালি রেটা নাই, বিনতে বাকিটুকু। তাহলে ভল ভোল্টেজ ইকুয়ালস টু আমাদের বিনতে। এটা মনে রাখলে তাহলে এই যে মাঝখানে এখানে ঢাস করে একটা দাগ দিয়ে দিবা, ভাগ হয়ে গেল। বিনতে মনে করতে পারলে এটা মনে পড়ে যাবে, হল ভোল্টেজ ইকুয়ালস টু বিনতে। বিনতে রে বিনতে রে বিনতে রে, মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। কেন মনে থাকবে না বলো? এই তুমি নিচে নামো কেন, এখানে থাকো, হ্যাঁ, কেন মনে থাকবে না বলো? হল ভোল্টেজ ইকুয়ালস টু বিনতে, হল ভোল্টেজ ইকুয়ালস টু বিনতে। আচ্ছা, এইটা চলো আমরা একটা অঙ্ক দেখি, হল ভোল্টেজ ইকুয়ালস টু বিনতে। আচ্ছা দেখো, হল বিনতে দিয়ে কিছু অঙ্ক দেখবো, বিনতের কিছু অঙ্ক দেখবো এখন। 0.2 মিটার প্রস্থ, প্রস্থ মানে কত? ডাব্লু। আমাদের যদি আমি চিত্রটা একটু আঁকাই ফেলি, চিত্রটা একটু দ্রুত করে, চিত্রটা একটু তাড়াতাড়ি করে আঁকাই ফেলবো, তাড়াতাড়ি চিত্রটা আঁকাই হবে, ঢাস ঢাস, এই যে এইদিকে, এই যে এইদিকে, হ্যাঁ, এই যে একটা মোটা, পাতলা তো না, এটা কিন্তু মোটা পাত। আচ্ছা, বিদ্যুৎ কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই ভিতর দিয়ে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র একদম এটার মধ্যে লম্বভাবে আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, বি চৌম্বক ক্ষেত্র এদিক দিয়ে যাচ্ছে আই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাব্লু, এবং এইদিকে আমাদের থাকতেছে
টি, এইটুকু হচ্ছে আমাদের টি। ঠিক আছে, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এত মিটার প্রস্থের 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাতে 5 টেসলা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কত? 5 টেসলা চৌম্বক ক্ষেত্র লম্বভাবে অবস্থিত। আচ্ছা, লম্বভাবে যাচ্ছে, ঠিক আছে। পাতে ইলেকট্রনের তারণ দ্রুতি মানে ড্রিফট ভেলোসিটি দেওয়া আছে, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি দেওয়া আছে কত? 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে তড়িৎ ক্ষেত্র ও হল বিভবের মান বের করো, তড়িৎ ক্ষেত্র ও হল বিভবের মান বের করো। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই সমান সমান হল ভোল্টেজ, এটা সমান সমান হল ভোল্টেজ ডিভাইডেড বাই ডাব্লু, তাই না? হল ভোল্টেজ ডিভাইডেড বাই ডাব্লু। আচ্ছা, এইটুকু জায়গার মধ্যে হল ভোল্টেজ তৈরি হয়, সেটাকে দূরত্ব দিয়ে ভাগ করলে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাচ্ছে। এখন এই যে তড়িৎ ক্ষেত্র, এই দুই জায়গায় যে হল ভোল্টেজ, সেটাকে দূরত্ব দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আমরা তড়িৎ ক্ষেত্র পাইলাম। তড়িৎ ক্ষেত্র, আমি তো এখানে অনেক কিছু জানি না, আসলে আমি তো এখানে অনেক কিছু জানি না, আমি হল ভোল্টেজ জানি না। হল ভোল্টেজের ভ্যালু কত? হল ভোল্টেজের ভ্যালু মনে আছে, বলছিলাম বিনতে, BINTA, বিনতে। আচ্ছা, ডিভাইডেড বাই ডাব্লু, একসাথে লিখলে কি আসে? BI ডিভাইড বাই NTEW, বিনতেও হয়ে যাচ্ছে, বিনতেও। আচ্ছা, বিনতেও হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এখন এখানে তো আমি অনেক কিছু জানি না, আমি এন এর ভ্যালু জানি না, আমি টি এর ভ্যালু জানি না, আমি আই এর ভ্যালু জানি না, বাট আমি কিন্তু এটা জানি যে ড্রিফট ভেলোসিটি আমি আই সমান সমান ভেনা জানতাম, ইয়া থেকে আই সমান সমান ভেনা। এটা কোথায় জানতাম? এটা চলতরিতে পড়ছি আমরা প্রথম দিকে। তাহলে ড্রিফট ভেলোসিটি ভি সমান সমান কত আসে? আই ডিভাইড বাই ENA। আমাকে বলো তো, এই যে এ মানে কোনটা? এ মানে হচ্ছে যেটুকু জায়গার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রবাহিত হয়, যেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এটুকু জায়গার ক্ষেত্রফল কত হবে? এই জায়গার ক্ষেত্রফলটা কত হবে? এই জায়গার ক্ষেত্রফলটা হবে কত বলো? এই জায়গার ক্ষেত্রফলটা হবে এ সমান সমান টি, এইটা যোগ এটা, এই যে এই বাহু আর এই বাহুর গুণফল, TW। তাহলে এর জায়গায় আমি বলতে পারি, আই ডিভাইড বাই NE, আর এ না লিখে সেখানে বলতে পারি TW। একটু সাজাইলে কি আসে? আই ডিভাইডেড বাই NTEW। দেখো, INTEW, এই যে INTEW, ঠিক আছে না? তাহলে এটা সমান সমান হচ্ছে আমাদের ভেলোসিটি। তুমি লিখতে পারো বি ডিভাইডেড না পি, এই যে আই ডিভাইডেড বাই NTEW ইনটিউ আই ইনটিউ, এটা মানে কি? এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি BV। সো এটা তুমি মনে রাখতে পারো, এটা তোমার অনেক সময় কাজে আসতে পারে, যে তড়িৎ ক্ষেত্র যে তৈরি হয় একটা হল ইফেক্টের কারণে, সেই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে BV, যেখানে B হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর V হচ্ছে আমাদের ইলেকট্রনের তারণ বেগ। আচ্ছা, তাহলে আলটিমেটলি আসতেছে কত? ই সমান সমান বি এর মান কত বন্ধু? বি এর মান হচ্ছে আমাদের 5 টেসলা। আচ্ছা, তারণ বেগ কত দেওয়া আছে? 2 × 10⁻³ আচ্ছা, এটা হচ্ছে আমাদের ই সমান একটু হিসাব করে ফেলো, আসবে আমাদের 10 × -3 মানে -2, ই হবে এত -2 নিউটন পার কুলম্ব, ঠিক আছে? আচ্ছা, তুমি সরাসরি এত কিছু না করে এই ফর্মুলাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আমি তো এটা বোঝানোর জন্য একবার লিখছি। এই ফর্মুলাও লেখা যাবে, ইহাতে কোনো কেউ আপত্তি করিবে না, ইহাতে কারো আপত্তি গ্রহণযোগ্য হইবেও না। এরপরে আমাকে তো এটা বের করতে বলেনি, আমাকে তো আরো বের করতে বলছে, হল বিভবের মান বের করো। হল বিভব, তাহলে হল বিভব সমান সমান কত? হল বিভব হচ্ছে আমাদের ই গুণন ডাব্লু, তাই না? আরে বন্ধু, এটা না ই সমান সমান ভি বাই ডাব্লু না, ই সমান সমান এই যে ভি বাই ডাব্লু না, VH বাই ডাব্লু। তাহলে VH সমান সমান কত? ই ডাব্লু
ই এর মান কত পাইছি 10⁻⁻2 ইন্টু ডাব্লিউর মান কত আসছে, ডাব্লিউর মান আসছে দেওয়াই আছে 0.02। তাহলে এখান থেকে ভিএইচ কত আসবে, এটা আসবে 2 ইন্টু 10⁻⁻4 ভোল্ট। এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এই অঙ্কটা দেখো, তোমাকে বলছে 2 ইন্টু 10⁻2 মিটার প্রস্থ ও 1 মিলিমিটার পুরুত্বের একটি তামার পাত, প্রস্থ দেওয়া আছে মানে ডাব্লিউ দেওয়া আছে, মিলিমিটার পুরুত্ব মানে টি দেওয়া আছে, একটি তামার পাত 1 টেসলা চৌম্বক, 1 টেসলা চৌম্বক ক্ষেত্রের পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। ঠিকই আছে, চৌম্বক ক্ষেত্র এবং পাতটা লম্বভাবে আছে, এই পাতের উপর চাক করে চৌম্বক ক্ষেত্র ঢুকে গেল। পাতের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, পাতের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হইলে তোমাকে কারেন্ট দেওয়া আছে, বিভব এত হয়, তোমাকে হল ভোল্টেজ দেওয়া আছে। এটা কোনটা, এটা হচ্ছে হল ভোল্টেজ। পাতটি প্রতি একক আয়তনে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা, মানে তোমাকে n সমান সমান কত বের করতে বলছে, এবং ইলেকট্রনের তারণ বেগ v সমান সমান কত বের করছে, মানে vd সমান সমান কত বের করতে বলছে। পারবা? পারতে হবে, কেন পারবো না বলো, কেন পারবো না? পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এটা একটা ভোগাস কথা আমাদের জন্য, কারণ শতবার দেখা তো টাইমই নাই, শতবার দেখা তো টাইমই নাই। পরীক্ষা দিয়ে রাখছো তুমি 3 ঘন্টা, পরীক্ষা বলতেছো তুমি শতবার দেখো, এটা তো হইলো না, লজিক্যালি ইরর এটা। আসলে শতবার দেখার টাইম নেই, আসলে পারাই লাগবে, একবারে পারা লাগবে, 2বারও বেশি হয়ে যায়। আচ্ছা, যা যা জিনিসপত্র দেওয়া আছে, যা যা জিনিসপত্র দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি জানি, এন এর ভ্যালু বের করতে বলছে, ভি এর ভ্যালু বের করতে বলছে, আবার ড্রিফট ভেলোসিটির ভ্যালু বের করতে বলছে। আমরা তো ভি সমান সমান জানি নাকি, ভি সমান সমান আই ডিভাইড বাই ই এন এ, আই ডিভাইড বাই ই এন এ। আচ্ছা, আই জানি, আই দেওয়া আছে, ই তো মুখস্থ আছে, এন, এন কিন্তু দেওয়া নাই, এন কিন্তু দেওয়া নাই, এন কিন্তু দেওয়া নাই। এ, এ বের করা যাবে চাইলে, এ চাইলে বের করা যাবে। আচ্ছা, আরেকটা প্রসেসে যাই। আমরা দেখছিলাম তড়িৎ ক্ষেত্র ই ইকুয়ালস টু বি ইন্টু ভি। এখানে ভি হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি, তাই তো। আচ্ছা, ই সমান সমান আমি জানতাম ভিএইচ ডিভাইড বাই ডাব্লিউ ইকুয়ালস টু বিভি। এই তো হয়ে গেল। ভিএইচ দেওয়া আছে না, হ্যাঁ ভিএইচ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, বি দেওয়া আছে, ভি বের করব আমরা। তাহলে ভি বা তারণ বেগ ইকুয়ালস টু ভিএইচ হল ভোল্টেজ ডিভাইড বাই বি ডাব্লিউ। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে ভি সমান কত আসতেছে, দেখো তো ভি সমান কত আসে। লা 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 লা, এই বি কই, এক টেসলা। আচ্ছা, ডাব্লিউ কই 2 ইন্টু 10⁻²। এটা আসে কত বলো তো, এটা আসে 3.125 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ। আচ্ছা, আমাদের প্রথম ইকুয়েশনটা দিয়ে আমরা কোনো লাভের লাভ করতে পারিনি, তাই না? কোনো লাভের লাভ এখানে করতে পারিনি, তবে পরের ইকুয়েশনটা থেকে লাভের লাভ করে ফেলছি এখানে। মানে আমি এই অঙ্কটা নিজে আসলে এখনো করি নাই, আমি দেখছি, এটা হচ্ছে মনে হয়েছে, প্রশ্ন পড়ে মনে হয়েছে যে এটা দেখে মনে হয়েছে এটা আইতার, এই জন্য দিছি। বাট আলটিমেটলি আমি নিজে আসলে এটা সলভ করি নাই, এই জন্য এমন না যে আমি আগে থেকে সলভ করে আসছি, সবই জানি, জাস্ট লিখতেছি এমন না, আমি নিজেও কিন্তু প্রবলেম সলভই করতেছি তোমাদের মতো। সো আমি কোন অ্যাপ্রোচে প্রবলেম সলভ করি এটা দেখে তোমরা একটা আইডিয়া পাইতে পারো যে আসলে কেন প্রবলেম সলভ করা লাগে। এরপরে দেখে কি বলছো তোমাকে, ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রনের তারণ বেগ বের কর। তারণ বেগ হয়ে গেছে আমাদের একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, মানে এন এর ভ্যালু বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখো, আমি কিন্তু এখন ভি বের করছি, আমি কিন্তু ভি বের করে ফেলছি, ই এর ভ্যালু আমি জানি, এ বের করতে পারবো, আই আমাকে দেওয়া আছে, এ সমান সমান কত, এ সমান সমান ডাব্লু
টি, তাই না? দুই বাহুর গুণফল WT। কেমনে WT? এটা তো মাথায় রাখতে হবে, এটা তো মাথায় রাখতে হইব বন্ধু। এই যে এ মানে কোনটা? এ মানে হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের এ, যার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে ডাব্লু। এই দুটা গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি। আচ্ছা, তাহলে ভি সমান সমান, তাহলে ভি সমান সমান কত আসে? ভি সমান সমান কত আসতেছে? ভি সমান সমান আই ডিভাইডেড বাই ই এন ডাব্লু টি। আচ্ছা, ভি এর ভ্যালু আমরা মাত্র পাইলাম কত? 3.125 ইন্টু, এত কম আসে কেন ভি এর ভ্যালু? আচ্ছা, হল ভোল্টেজ অনেক কম, রাইট? ভি এর ভ্যালু 1 আর ডাব্লুর ভ্যালু যা দেওয়া আছে তাই। আচ্ছা, আমার আসলে কিছু করার নাই, তাহলে ইন্টু 10⁻⁻5 ইকুয়ালস টু আই এর ভ্যালু কত? আই 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, ই এর ভ্যালু কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এন এর ভ্যালু আমি জানি না, এন এর ভ্যালু আমি বের করব। এন এর ভ্যালু আমি বের করব। ডাব্লু কত? ডাব্লু হচ্ছে আমাদের 2 ইন্টু 10⁻⁻2। আর টি এর ভ্যালু কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে 0.001 মিটার। আচ্ছা, তাহলে এন সমান সমান কত আসে এখান থেকে দেখো তো? এই যে এন এর ভ্যালু কত আসে? এন সমান সমান এন সমান সমান আসবে 10 ডিভাইডেড বাই, এই পুরো জিনিসটা হিসাব করতে কত আসে? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 2 ইন্টু 10⁻⁻2 ইন্টু 0.001। এই পুরা জিনিসটা এনের সাথে যা গুণ আছে সবকিছু মিলে আসে 3.2 ইন্টু 10⁻⁻24। আচ্ছা, ইন্টু এন চলে আসলো এখানে, এটা চলে আসবে এখানে 3.125 ইন্টু 10⁻⁻5। আচ্ছা, ঠিক আছে, তাহলে এন সমান সমান কত আসবে? তাহলে এখানে এন সমান সমান আসতেছে ওকে 1 ইন্টু 10⁻29 টি। 1 ইন্টু 10⁻29টা ইলেকট্রন আছে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে। ঠিক আছে, সো এইভাবে তোমরা হল ভোল্টেজের কনসেপ্ট অ্যাপ্লাই করে বিভিন্ন জিনিসপত্র সলভ করতে পারবা। এখানে তোমার হল ভোল্টেজ কোন দিকে কোন দিকে অ্যাপ্লাই হয়? এখানে হল ভোল্টেজ অ্যাপ্লাই হয় তোমার এই যে এই দিকে এই দিকে, ধরো এখানে প্লাস বা মাইনাস যে কোনো কিছুই হতে পারে, হতে পারে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? মনে রেখো, মনে করাই দিচ্ছে একবার, চৌম্বক ক্ষেত্র কিন্তু ভেতরের দিকে। মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে যে ওই পাশে পজিটিভ হবে নাকি এ পাশে পজিটিভ হবে, এইরকম। তো আশা করি তোমরা এই ধরনের প্রবলেম এখন থেকে সলভ করতে পারবা। হল ভোল্টেজ এবং হল ইফেক্ট নিয়ে কোনো সমস্যা হবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। এইখান থেকে অনেক কিছু হয়ে গেছে আমাদের, মানে এই চ্যাপ্টারের অনেক কিছু হয়ে গেছে। নেক্সট ক্লাসে কয়েকটা টপিক আছে, সেগুলো দেখলে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট না, তুমি যে আসলে কখন যে ভিডিওটা দেখবা গুড মর্নিংও হইতে পারে। গুড ড্যাশ টাইম হিসেবে বসায় নাও এখন।